বাবু গো আমি কলঙ্কিনী নই, বাবু গো আমি কলঙ্কিনী নই, বাবু গো আমি কলঙ্কিনী নই। বর্তমানে কালো টাকার ব্যবসা করতে গেলে প্রশাসন থেকে সেলিব্রিটি সবাইকে আমার হাতের মুঠোয় রাখতে হবে। এলাকার সামান্য ব্যবসায়ী থেকে বর্তমানে আমি হীরাপুরের যুব নেতা বিলাস বর্মন। সামনে ইলেকশন, এই ইলেকশন আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। এক এনি কস্ট মন্ত্রী আমাকে হতেই হবে। কিন্তু আমার জীবনের এখন সব থেকে বড় টেনশন আমার হৃদয় রাজ্যের রানী অগ্নিমিত্রাকে নিয়ে। তাই তোকে বিয়ে করে আমি সংসারী হবো বলে আমার পোষা মাস্তান ট্যাংরাকে ওর বাবা মার সঙ্গে কথা বলতে পাঠিয়ে দিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আমি ওয়েট করছি। ভালোই যদি ওরা রাজি হয়ে যায় তাহলে কালীঘাটের কালী মন্দিরে গিয়ে আমি জব্বর করে মায়ের পুজো দেব। জব্বর করে কার পুজো দেবে গো গব্বর? জব্বর করে আবার তুমি কার পুজো দেবে? তোর পুজো রে মা। এগিরে ঝিনুক তুই এখানে? তুমি শালা আমাকে মা বলে ডাকলে নেতা মশাই? আরে দূর, আমি তোকে কেন মা বলতে যাবো রে? আসলে কি হয়েছে জানিস তো, কদিন ধরে আমি ভীষণ টেনশনের মধ্যে আছি। তাই সবকিছুর মধ্যেই আমাদের মিতু দিদিমণির ছবি দেখতে পাচ্ছিলে, তাই তো? মিতু তার মানে তুই ওই অগ্নিমিত্রার কথা বলছিস, তাই তো? হ্যাঁ গো নেতা মশাই, সে লেখাপড়া জানা অনেক গুণের মেয়ে হলেও আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। তার মনের সব কথা খুলে বলে, আমিও তাকে বলি। আরে সেই জন্যই তো আমি তোকে বলি রে ঝিনুক, আমার মনের কথাগুলো মিত্রাকে বলে পটিয়ে ফেল। আরে বাবা, সেও রাজধানী হয়ে যাবে, তুইও কিছু টাকা পয়সা বকশিস পাবি। সেই চেষ্টা কি আর আমি করিনি নেতা মশাই? কিন্তু যেই আমি তার কাছে কথাটা পেরেছি, অমনি সে আগুনের মতো নান হয়ে আমাকে ঝাঁটা পেটা করেছে। ওরে বাবা! আর কি বলেছে জানো? কি? সে বলেছে, তোদের নেতা যদি আমাকে কথা বলতে আসে না, তাহলে তাকে আমি যুদ্ধ পেটা করব। ওরে হারামজাদি, তুই এতদিন এসব কথা আমাকে বলিসনি কেন রে? ওই শালি অগ্নিমিত্র এই বিলাসকে চেনে না রে। ওর বাপের ভাগ্য ভালো। শুধু বাপের ভাগ্য ভালো না দাদা, ও 14 পুরুষের ভাগ্য ভালো। যেমন শিবলিকে আপনি চোখ সাজিয়েছেন। আরে বাজে কথা বাদ দিয়ে বলতো, অগ্নিমিত্রের বাবা মা কি বললো? আমার সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হলো তো? আরে রাজি কি বলছেন দাদা? তোমার মতো ফেটে বললো, বহুত তোর বাড়ি দেখান। তোমার গাড়ি চালা কাট দিয়ে দু একা কষিয়ে দেয়নি তো ট্যাংরা দা। আরে থাক, আমার নাম ট্যাংরা ঘোষ। ওদের তোর বাড়ি দেখে মুখে একটু চমকে দিলাম। এই তারপর চমকে গিয়ে একেবারে চুপসে গেল। আরে হারামজাদা, তুই আবার একেবারে ওদের ফিনিশ করে দিসনি তো? আরে না দাদা না, এত ফালতু মাল আমি নই। আমি তো জানি ওদের ফিনিশ করে দিলে তোমার দিলের স্বাদটাও ফিনিশ হয়ে যাবে। শালা ট্যাংরা তো মারি একেবারে বুদ্ধি ঠেকি। আরে মতি আছে বলেই তো তারপরে তোর বললাম, আমার দাদা শালা তোমাদের বাড়ির পাশাপাশি আছে, তোমাদের মাত্রা নেবে বলে চলো গিয়ে তার সঙ্গে দেখা করি। শুনে কি বললো? 10 মিনিটের মধ্যে যাচ্ছি। শালা দেখা করবে না মানে? আকাশের সঙ্গে নক্ষত্রের যোগাযোগ কেউ কোনোদিন আটকাতে পারে না। আর আমি হলাম এই হীরাপুরের যুব নেতা বিলাস বর্মন। শালা আমার সঙ্গে বেগরবাই করলে রেশনের মাল, খরা বন্যা ত্রাণ, ত্রিপল কিচ্ছু দেবো না। একদম ফ্যামিলি শুদ্ধ সব শালাকে আমি চেপে মারবো। ছোট লোকের মেয়ে ঝিনুক ভোর সন্ধ্যাবেলা জানিয়ে যাচ্ছে তোমার তো অনেক চোর, কয়েক চোর, টাকার চোর। সেই জন্য তুমি রাতারাতি নেতা বলতে পারো, কিন্তু ইচ্ছে করলে একটা মেয়ের মনের মানুষ হতে পারো না কোনোদিন না। আরে গ্যাংরা, এ শালি কি বলে গেল রে? আরে তাড়া এইসব তুলে আনা কাজ দুদিন পরে করলেও চলবে। এখন শোন, ওই অগ্নিমিত্রের বাবা মা মেয়ের বিয়ের ব্যাপারে আমার সঙ্গে কথাবার্তা বলতে আসছে। আর এই সময় যদি এই ঝিনুকের সঙ্গে আমার ফষ্টি নষ্টিটা দেখে ফেলে, কি ভাববে বলতো শালা? আপনি আমাদের এলাকার জনপ্রিয় নেতা হয়েও এই অদম বিশ্বনাথ ভট্টাচার্যের বাড়িতে পায়ে ধুলো না দিয়ে রাস্তা ঘুরে বেড়াচ্ছেন। এই যে আমাদের কি লজ্জা, তাই আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এলাম। আরে না কাকিমা, আমি হলাম নেতা মানুষ, লিগার মানুষ। সারা বছর বাইরে ঘুরে বেড়ানো হচ্ছে আমার কাজ। তাই এই বাইরে থাকতে আমার কিন্তু বিশেষ কিছু অসুবিধা হচ্ছে না। আরে আসলে জবাবটা তোমরা বরং দাদার কাছে খালাস করে দাও। দাদা শুনে খুশির খবর হয়ে বকম করতে ডেরায় ফিরে যাও। আসল জবাব মানে কাকা বাবু, আপনার মেয়ে অগ্নিমিত্রার সঙ্গে আমার ব্যাপারটা আর কি। হ্যাঁ, আমরা অনেক ভেবে দেখলাম মিত্রার সঙ্গে আমরা একটা সম্পর্ক করে দিতে চাই। তবে তো গেলাম হতে। তাহলে কবে কাকা বাবু? আজ থেকেই মিত্রাকে আপনি নিজের ছোট বোন বলে ভাবতে পারেন। কি বললে? তাতে আপনাদের দুজনে মনে শান্তি থাকবে। শান্তি মানে? হ্যাঁ বাবা, ওই অশান্তির বিয়েতে কেউ কখনো সুখী হতে পারে না। তার চেয়ে মন থেকে কামনা বাসনা ছেড়ে ফেলে দিয়ে মিত্রাকে আপনি বোন বলে মেনে নিন।
সে যখন ভাই ফোঁটা দিন আপনার কপালে ফোঁটা দিয়ে বলবে এই থামো 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 থামো, ফোঁটা ফোঁটা দেবে? ওই ফোঁটার কপালে আমি থুতু দিই সালা। যাকে আমি জীবন সঙ্গিনী করবো বলে ঠিক করছি তাকে ভাবতে হবে নিজের বোন। আর কি মনে করেছে একেবারে বাজারে মিষ্টি আম কিনতে গিয়ে কিনে আনবো টগা আমরা। বলুন দাদা, ফাটিয়ে তুলে দিয়ে ওদের পিঠের চাম। You shut up! You just shut up! কাকা বাবু কাকিমা, দেখুন কাকিমা, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি আমার সঙ্গে আপনাদের মেয়ে অগ্নিমিত্রার বিয়ে হয়, মেয়েটা কিন্তু সুখী হবে। তাছাড়া কাকা বাবু, আপনার ছেলে বুবুন, ওই বুবুনের একটা চাকরির ব্যবস্থা আমি করে দেবো। বিলাস বাবু, হ্যাঁ বলুন। আমার মেয়ের নাম অগ্নিমিত্রা, আচ্ছা। মানে আগুনের সাথে মিতালি যান। বাহ। সুতরাং সুখ দুঃখকে সে ভয় পায় না। ও। আর ছেলের কথা বলছেন তো, হ্যাঁ, হ্যাঁ। ওরও একটা চাকরি ইন্টারভিউ কল এসেছে। আমার ছেলে খুব আশাবাদী চাকরিটা তার হয়ে যাবে। চাকরিটা হবে না। যতদিন এই হীরাপুরে আমি যুব নেতা হয়ে থাকবো, আপনাদের ছেলের চাকরি যেমন কোনোদিন হবে না, তেমনি আপনাদের মেয়েকে আমি কোনোদিন সুখী হতে দেব না। যেখানেই আপনারা মেয়ের বিয়ে দেন না কেন, ওকে আমি শান্তি পেতে দেব না। আর এই যুব নেতা বিলাস বর্মন কিন্তু আপনাদের জীবনটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কুল 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 বিলাস কুলের মাথা গরম করে চলবে না। বিয়েটার ব্যাপার তো, মেয়ের বাবা মার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কাকা বাবু কাকিমা, আমি কুল ব্রেনে একটা কথা বলতে চাই। দেখুন কাকিমা, বাড়িতে গিয়ে মেয়েটাকে ভালো করে বুঝিয়ে বলুন, দেখুন সে কি চায়, দুঃখের জমাট বাঁধা অন্ধকার নাকি আশার আলো। আপনারা তাহলে এবার ভাবুন কাকা বাবু। হ্যাঁ, আমি তাহলে আজকে চলি। কি ভাবনা শয়তানের দল, আমাদের যে সব আমরা শেষ হয়ে গেছে। কিন্তু ওদের শেষ কথাগুলোর মানে বুঝলে অনুরাধা? ওদের শেষ কথার মানে বুঝে কি তুমি ভয় পেয়েছো? জীবনে কোনোদিনও কি এই বিশ্বনাথ ভট্টাচার্যকে ভয় পেতে দেখেছো? তাহলে কি করবে এখন? মেয়েকে সাবধান করতে বলতে হবে, তোর ইচ্ছেকে আমরা স্বাগত জানাই রে মা, তুই সাবধানে পথ চলিস, কারণ মাথার উপর শকুন উঠছে। যে কোনো মুহূর্তে তোর এই সুখ দুঃখ আদর ভালোবাসা সবকিছু ছো মেরে কেড়ে নিয়ে পালাবে। তাই সাবধানে পথ চলিস রে মা, সাবধানে পথ চলিস। সাবধান, সাবধানের সাথে পথ চলে আমি এখন এগিয়ে চলেছি। অথচ আমি এই শহরের বিখ্যাত বিজনেসম্যান হীরেন ভদ্রর বড় ছেলে দীপেন ভদ্র। আমি নিজেও একটা নামী হসপিটালের দামি ডাক্তার। তাহলে কিসের আমার ভয়? না 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 না, ভয় নয়, ভাবনা। আমার জীবন মেরু দুই প্রান্তে দুই মেয়েকে নিয়ে। এক প্রান্তে বিলাস বর্মন রূপসী বোন চৈতালি, আর অন্য প্রান্তে আমার স্বপ্নে দেখা রাজকন্যা অতি সাধারণ বাড়ির মেয়ে অগ্নিমিত্রা। কিন্তু আমি যাকে চাই সে আমাকে চায় না, আর যাকে আমি চাই না। আমি যে তোমার আশায় পথ চেয়ে বসে আছি দীপ, সেটা তুমি জানো না বুঝি? চৈতালির মনের ভাষাকে তুমি আজও পড়তে পারোনি? পড়েছি, অনেকদিন আগেই পড়েছি। তা দেখে তুমি বুঝতে পারো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না। কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার কাছে আমার বসে থাকলে চলবে না চৈতালি। সে তো আমি জানি, তবুও তো কত নামি দামি ডাক্তাররা সব কাজ ছেড়ে নিজের কাজে সময় দেয়। তাদের আমি ডাক্তার নামের কলঙ্ক বলে মনে করি। তাই নয় করলে, কিন্তু কাজের অবসরে তুমি তো আমার সাথে দেখা করতে পারতে। সত্যি কথা বলতে কি জানো চৈতালি, কাজের শেষে আমি এত টায়ার্ড ফিল করি যে তখন সবের মধ্যে না আমার একদম এনার্জি থাকে না। কিন্তু তোমার প্রতিক্রিয়া থেকে থেকে আমার ধৈর্যের বাঁধ যে আর বাধা মানে না দি। চৈতালি? হ্যাঁ চৈতালি নিরাশা দিন গুনতে না পেরে তোমার কাছে ছুটে এসেছে। আমার বিশ্বাস ছিল আজ এ বাড়িতে তুমি ঠিক থাকবে। তাই নাকি? শিওর। আর সেই জন্য তো আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি, আমাদের ভালোবাসা ফুল দিয়ে সাজানো ফুলের তোড়া। এই নাও দেব। কিন্তু এই ফুল আমাদের জীবনে কোনোদিন ভুল হয়ে দেখা দেবে না তো? চোখ মিলে দেখো না ও ডিয়া, ভালোবাসা নিয়ে আমি এসেছি। চোখ মিলে দেখো না ও ডিয়া, ভালোবাসা নিয়ে আমি এসেছি। এই জীবনে তুমি যে আমার, এই জীবনে তুমি যে আমার, এই হৃদয় তোমায় আমি দিয়েছি। চোখ মিলে দেখো না ও ডিয়া, ভালোবাসা নিয়ে আমি এসেছি।
একে তুমি ভালোবাসা কয়। চুপি চুপি এই মনে হয় বিনিময়, তখনই তাকে তো ভালোবাসা কয়। বন্ধ দুয়ার খুলে সব বাধা দূরে ফেলে, বন্ধ দুয়ার খুলে সব বাধা দূরে ফেলে, দুজনাই ভেসে যাব প্রেমের রঙিন যমুনায়। চোখে মিলে দেখো না উড়িয়া, ভালোবাসা নিয়ে আমি এসেছি। চোখে মিলে দেখো না উড়িয়া, ভালোবাসা নিয়ে আমি এসেছি। চোখে মিলে দেখো না উড়িয়া, ভালোবাসা নিয়ে আমি এসেছি। ওইলান ওয়ান্ডারফুল, কি সুন্দর দৃশ্য। সুখেন, কিন্তু একটা অভিযোগ আছে তোমাদের দুজনের বিরুদ্ধে। অভিযোগ? বাইরে বাইরে খেলে বেড়াচ্ছো, অথচ কেসটা এখনো ঝুলিয়ে রেখেছো কেন? কেন ওং প্রজাপতি নম বলে গলায় ঝুলে পড়ছো না? সুখেন খুব পাকাম হচ্ছে কিন্তু। সুখেন একদম পাকামি করছে না, ও যে কথাটা বলছে একদম ঠিক কথা বলেছে। আচ্ছা তুমি বলো তো হবুদি, সেই ছোট্টবেলায় দাদার মা স্বর্গে গেছেন, আর আমার মাম্মি কাজকর্ম কিছুই জানে না, কাজের মেয়েদের তদারকিতে সেই ছোট্ট থেকে এতদিন চলছে। এখনো যদি ঘরে কোনো মনের মতো আপনজন না আসে, তাহলে ঘর আর মন কেমন দুটো শূন্য শূন্য মনে হয় না? কিন্তু এই চৈতালি কি সেই শূন্যতাকে কোনোদিন কানায় কানায় পূর্ণতায় ভরিয়ে দিতে পারবে ভেবেছিস? এই যে কি উল্টো পাল্টা কথা বলছো তুমি আমাকে, তুমি কি ভেবেছো? তুমি ভেবেছো আমি যুবনেতা বিলাস ভবনের মন বলে আমি শুধু আমার নিজের স্বার্থটা বুঝি? এটা তোমার ভুল ধারণা। চৈতালি? এই চৈতালি তোমার কাছে শুধু একটা অনুরোধ করছি। আবার কি অনুরোধ? তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়ের কাজটা সেরে ফেলো, আর সুকেন আঙ্কেলকে বলে বাকি কাজের দায়িত্ব তোমার। কথাটা মনে থাকবে তো? বাই। হ্যাঁ, ড্যাড কি বলে ব্যবস্থা করো তাই তো আমার কুছ পরোয়া নেই। আরে না একদম না, মিছি দিয়ে এসব ঝামেলার মধ্যে নিজেকে একদম জড়াতে যাস না। মিছি বলছিস কেন দাদা? বিলাসদার লোকটা জটিল বলে মনে হলো, তার বোনকে তো আমার খারাপ লাগে না। তাছাড়া তুই ওকে ভালোবাসিস, সে বিষয়ে না এখনো অনেক সন্দেহ আছে। কেন সন্দেহ কেন? আমি বলছি দাদা, ওই মেয়ে বাড়িতে বৌদি হয়ে এলে সবাইকে আপন করে নেবে। ভুল সুকেন ভুল, তোর ধারণাগুলো একেবারে ভুল। চৈতালি হলো বহুরূপী দাদার বন্যচোরা বোন। আজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিষ্টি কথা বলছে, মিষ্টি ব্যবহার করছে, কিন্তু যেদিন দেখবি নিজের কাজটা মিটে যাবে না, সেদিন এ বাড়িতে এসে নিজের অধিকার কায়েম করে বসবে, সেদিনও আসল স্বরূপ প্রকাশ করবে। আর সেদিন আমাদের মতো জীবনকে ওই কালনাগিনী একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। রাইট, ইউ আর মাই বয়, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট ড্যাড। ইয়েস, আমি তোমাদের ড্যাড হিরেন ভদ্র, বিশিষ্ট বিজনেসম্যান হলো সাংসারিক বিবেচনার ক্ষমতা তার কোনো অংশে কম নেই। তাই আমি কয়েকদিন ধরে ভাবছিলাম না এ বিয়ে কিছুতেই হতে পারে না। আচ্ছা, দীপেনের ধারণা যুক্তি শুনে আমি খুব খুশি হয়েছি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না রে। বুঝতে পারছো না স্ট্রেঞ্জ? তোমার বড় ভাই ডাক্তার হয়ে যা বোঝে, তুমি আমার বিদেশে পরিচালক গোষ্ঠীর একজন হয়েও বুঝতে না পারায় আমি খুব লজ্জিত। ওই বিলাস বর্মন লোকটির সঙ্গে বিদেশে প্রয়োজনে বাইরে থেকে সম্পর্ক রাখলো বৈবাহিক রিলেশন, নো নেভার। তা আমি আদৌ চাই না, তাতে আমার অনেক টাকা লস হয়ে যাবে। লস হয়ে যাবে? ভেবে দেখো, অন্য জায়গায় ছেলের বিয়ে দিলে দফায় চাপ দিয়ে বরপনের দ্বিগুণ টাকা আমি আদায় করে নিতে পারবো, কিন্তু বিলাস ও তো পলিটিক্যাল লিডার, উল্টে শালা আমার ঘাড়েই চেপে বসবে। কিন্তু ড্যাড, আমি আপনাকে যে অগ্নিমিত্রার কথা প্রয়োজন হলে আমি নিজেই যাবো তার কাছে, সব সময় তো টাকার হিসেব করলে চলে না। সত্যি ড্যাড, আপনার কথা শুনে আমার জ্ঞান চক্ষু খুলে গেল। আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে বলছি, আরো 10 বছর আপনার পাশে থেকে আপনার মতো আমি অঙ্ক শিখতে পারবো। ও কাকা বাবু, বাড়িতে পুরো চাঁদের হাট বসিয়ে ফেলেছেন তো একদম। বিলাস, আরে সত্যি এইরকম ভাগ্যবান বাবার দুই কীর্তিমান সন্তানের এমন প্রাণ খোলা হাসি একমাত্র এই পুণ্যবান ছাড়া আর কেউ দেখতে পায় না। আমি শুনলাম যে আমার বোন চৈতালি নাকি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তো কি কথা হলো দুজনের মধ্যে? ভালো মন্দ তো অনেক কথাই হলো, সব কথা কি আপনাকে জানানো উচিত? আরে না, তা কেন? আমি এসেছিলাম তোমাদের দুজনের বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে। বেশ তো, আপনি ড্যাডির সঙ্গে কথা বলুন। তুমি না থাকলে। দেখুন বিলাসদা, আমি একজন ডাক্তার, কাটা ছেড়ে নিয়ে আমাকে অনেক ভাবতে হয়, তাই আমি এখন যাচ্ছি। তাছাড়া আমার গার্জেন এখনো আমার ড্যাড, সুতরাং ওনার ডিসিশনই ফাইনাল ডিসিশন। দাদার কথা বুঝতে আপনার নিশ্চয়ই কষ্ট হয়নি বিলাসদা। তাছাড়া আমরা যে যত বড় হই না কেন, ড্যাডের কাছে আমরা বেবি চাই। সুগেন, তবে আপনার বোনকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কারোর পরামর্শে যদি কিছু বদল হয় তাহলে কারো কিছু করারও নেই আর বলারও নেই। না, কি বলে গেল এই সুগেন?
আমার বোন চৈতালি অন্য কারোর পরামর্শ না 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 আমার বোন চৈতালি শুধুমাত্র আমার কুপরামর্শ ছাড়া কারোর পরামর্শ তো কানে নেওয়ার মতো মেয়ে নয়। তাহলে যাকে যে কাজে আমি এ বাড়িতে এলাম সে কাজে সাকসেস করি, তারপর এটা নিয়ে আমি পরে ভাববো। কাকা বাবু, তাহলে আপনার সমস্ত ব্যবসা বেশি রমরমিয়ে চলছে একদম? সবই তোমার শুভেচ্ছা। হোটেল বিজনেস দাপিয়ে চলছে, মেডিসিন বিজনেস মন্দ নয়, তাছাড়া জুয়েল আইমিনের রত্নের ব্যবসা বেশ রমরমিয়েই চলছে একেবারে। তাহলে কাকা বাবু শুধু শুধু আর দেরি কেন? এবার আপনার বড় ছেলে দীপেনের সঙ্গে আমার বোন চৈতালির বিয়েটা। আরে বাবা, হবে হবে, এসব ব্যাপারে এত ছটপট করলে কি আর চলে? ওই যে কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই। এই কাকা, বিধাতার বিধান মেনে কিন্তু এই বিলাস বর্মন পথ চলে না। আপনার বড় ছেলে দীপেনের কণ্ঠে যেন আমি একটু অন্য সুর পেলাম। আরে ছেলেটাকে ভালো করে বুঝিয়ে বলুন ও যেন আমার বোনকে বিয়ে করে, তা না হলে এই বিলাস বর্মন তার বিধানটা কিন্তু আপনাকে জানিয়ে দেবে কাকা বাবু। মনে রাখবেন, মনে রাখবেন, আমার জন্যই কিন্তু আপনার 2 নম্বরই ধান্দাগুলো রমরমিয়ে চলছে। চলি বিলাস। एक बार जो मैं कमिटमेंट कर लेता उसकी बात मैं खुद को भी नहीं सुनता। বিলাস বর্মন, তুমি আমাকে ঠিক চেনো না। এই 2 নম্বর ব্যবসার জড়াই হিরেন ভদ্র সমাজের শীর্ষে। তুমি যাই কিছু বলো না কেন, তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই দেব না। এটাই যখন তোমার সিদ্ধান্ত, তাহলে আমার মামাতো ভাইয়ের মেয়ে মন্দিরের সঙ্গে বিয়ে দিতে আপত্তি কোথায়? সুরমা, মন্দিরকে একবার দেখলে দীপেন অপছন্দ করতে পারবে না। সুরমা পছন্দ অপছন্দের ব্যাপারটা নয়। তাহলে কি দেনা পাওনার কথা ভাবছো? আরে বাবা, ওরা দেবেও ভালো। কেন কেন, বিলাস তো কম কিছু দেবে না। তাছাড়া দীপের মন যে বাধা পড়ে আছে আর একটা অন্য জায়গায়, ওই অগ্নিমিত্রা নামে একটি মেয়ের কাছে। অগ্নিমিত্রা? ওই দীপেনের মুখে তো এই নামটা আমি কোনোদিন শুনিনি। দীপেন তোমার কাছে কোন কথাটি খুলে বলে শুনি? সে আমার প্রথম পক্ষের ছেলে বলে তাই তার কথা তুমি কোনোদিন ভালো করে শুনতে চাওনি, তাই সে তোমাকে বলেনি। এ আবার নতুন কথা কি? আমি দীপেনের সদমা, আমি তার কথা শুনি না, তাকে ভালো চোখে দেখি না। এই অভিযোগ তো 4 চিরকাল করে এসেছে। তা তোমাদের ওই অগ্নিমিত্রা কি সংসারে আগুন জ্বালাতে আসবে নাকি? আমি কি করে বলবো কে জ্বালাবে আর কে নেভাবে, তা ভবিষ্যতে বলবে। তাহলে আমারও একটা সব কথা শুনে রাখো। আমার মামাতো ভাইয়ের মেয়ে মন্দিরের সঙ্গে বিয়ে না দাও, তার জন্য কোনো কথা আমি বলবো না। তবে যাকে বাড়ির বউ করে আনবে সে যদি আমার অনুগত হয়ে না চলে, তাহলে কি করবে তুমি? সে অগ্নিমিত্রাই হোক আর অগ্নিকন্যাই হোক, আমি কিন্তু এই সংসারে অগ্নিকাণ্ড বাঁধিয়ে ছাড়বো। কথাটা মনে রেখো। সুরমা বেজায় চটে গেছে, তবু আমার প্রথম পক্ষের সন্তানের ভবিষ্যৎ জীবনের সুখ দুঃখ দায়িত্ব সবকিছু আমারই। তাই আমাকে যেতে হবে আগামীকাল ওই অগ্নিমিত্রার ফাংশনে। লেডিজ এন্ড জেন্টলম্যান, বর্তমান বছরে বন্যা দুর্গত এলাকাগুলিতে সাহায্য প্রদানের উদ্দেশ্যে আজকের এই হীরাপুরে আয়োজিত সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য গীত পরিবেশন করতে আসছেন আপনার গ্রামের মেয়ে, আপনার আমার সবার প্রিয় অগ্নিমিত্রা ভট্টাচার্য। যাবি আয় কে মন হারাবি এক মুঠো রস করতে। আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রস করতে। ফিরিয়ে যে না দৃশ্যগুলো, ফিরিয়ে পায় না যত মনগুলো, ঠেলে ঠেলে রেখে কিছুটা যাইতে যাবি। আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রস করতে। যেখানে পাহাড় রচু সাগর স্নান করে, মরুর বুকে নদীর তৃষ্ণা মেটাবে। চাঁদ কয়ে হাতে তারা ছুঁচে বাটে,
আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিতে পেরিয়ে আয় ভুলে সময় দেখ না জীবনে মানে আমার প্রাণে হায় কে যাবি হায় কে মন হারাবি মুঠরা তোকে হায় কে যাবি হায় কে মন হারাবি মুঠরা তোকে। আপনি হঠাৎ একাই মঞ্চের দিকে এগিয়ে এসে কি ভাবছেন? ভাবছি ওখানে সাথে একবার দেখা করতে হবে। না 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 না, উনি আপনাকে একদম ভাবতে হবে না। আমি ওদের গ্রিন রুমে খবর পাঠিয়েছি, ও এখনই আমাদের সামনে এসে দাঁড়াবে। ও এলো, ততক্ষণে আমরা এখানে অপেক্ষা করছি। তার চেয়ে আমি বলছিলাম আপনি বরং গাড়িতে গিয়ে অপেক্ষা করুন। যা কথা বলার আমি নয় ফাইনাল করে যাচ্ছি। আপনার মতো মহান মানুষ অকারণে কেন? ও কারণে? এ তুমি কি বলছো দীপ? যেখানে আমার ছেলে ফিউচারে প্রশ্ন লুকিয়ে আছে সেখানে আমি মানুষ সমান ধরে আঁকড়ে বুঝে থাকবো? নো নেবার, হয় না হয় না। তাছাড়া তুমি একজন ডাক্তার, মানুষের দেহের ব্যাপারে যতখানি অভিজ্ঞ মনের ব্যাপারে ততখানি অভিজ্ঞ নও। তাই আমাকে ওই অগ্নিদের সাথে একবার কথা বলতে হবে। কি কথা বলবেন? নিশ্চয়ই আমার অনুষ্ঠানের জন্য আমার বাহবা জানাবেন। এরকম বাহবা মানে প্রশংসার ফুল ছড়িয়ে আমি অনেক পেয়েছি। তাই অগ্নিমিত্রাকে বাহবায় না ভাসিয়ে যদি বন্যা দুর্গত মানুষগুলোর জন্য কিছু মোটা অঙ্কের টাকা আমাদের বন্যা ত্রাণে সাহায্য করতেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। বেশ তো, আর এমন কি কথা? নাও 50,000 লাগে, আরো কিছু দেবো। বন্যা পীড়িত মানুষগুলোর জন্য আপনার এই দান আমরা সাদরে গ্রহণ করলাম। সত্যি সত্যি আমরা আপনার কাছে চিরবাধিত থাকবো। আসুন না, আসুন, আমাদের সেক্রেটারির সঙ্গে আপনার পরিচয় করে দেবো, আর সঙ্গে টাকা স্লিপটা লিখে দেবো। আসুন আসুন আসুন। না না, তার কোনো প্রয়োজন হবে না। তুমি হয়তো ওনার পরিচয়টা জানো না। আচ্ছা অগ্নিমিত্রা, তুমি আমাকে চিনতে পারছো? আপনাকে? হ্যাঁ, ওই তো। না মানে কোথায় দেখেছি বলুন তো? আমি ডাক্তার। হ্যাঁ, ডাক্তার দীপেন ভদ্র। ইয়েস, আর উনি আমার ড্যাড মাল্টিমিলিয়নিয়ার মেসার্স হিরেন ভদ্র। নমস্কার 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 নমস্কার। বাপরে, আপনার মতো একজন এত বড় বিশাল ব্যক্তিত্ব যে আমার মতো একজন অতি সাধারণ মেয়ের অনুষ্ঠান দেখতে আসবেন, এটা আমি স্বপ্নেই ভাবতে পারছি না। তোমার মতো সাধারণ মেয়েকে আমার খুব প্রয়োজন, আর সেই জন্যই তো আমি এখানে চলে এলাম। ক্ষমা করবেন, আপনার কথার মানেটা কিন্তু ঠিক আমি বুঝতে পারলাম না। ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো অগ্নিমিত্রা, তোমার সাথে প্রথম পরিচয় হওয়ার পর থেকে না আমি মনে মনে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। কিন্তু কথাটা তোমাকে সরাসরি বলতে না পারলেও তোমার সমস্ত খোঁজ খবর নিয়ে আমি বাড়িতে সবাইকে জানিয়েও দিয়েছিলাম। তাই তো আজ তোমার ফাংশনের খবর শুনে ড্যাডকে সঙ্গে নিয়ে এসে হাজির হলাম। আশ্চর্য! কিসের আশ্চর্য? দেখুন দেখুন, আপনি কিন্তু একজন ডাক্তার বাবু। আপনার একটা হাতে তুড়িতেই কত অভিজাত বড় বাড়ি সুন্দরী বের আপনার কথা রাজি হয়ে যাবে, আর সঙ্গে আপনি অনাবিল আনন্দে সুখে জীবনটা কাটাতে পারবেন। অযথা আমার মতো একজন অতি সাধারণ মেয়েকে জীবনের সঙ্গে জড়িয়ে কি লাভ বলুন তো আপনার? লাভ ক্ষতির হিসাব কষে জীবনের সব অঙ্ক মেলে না অগ্নিমিত্রা। আচ্ছা, নিজেকে এখন পোর ফ্যামিলি ভাগ্যই না মেয়ে ভাবলো দীপের সাথে বিয়ের পর তোমার আর এই অবস্থা থাকবে না। তখন ঘর বাড়ি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যা কিছু দেখলে লোক ওভাবে তাকিয়ে থাকবে। তোমার ভাই স্ট্যান্ডার্ড চাকরি পেয়ে সোসাইটিতে এস্টাবলিশড হবে। এমনকি তোমার মা বাবার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। এবার তো তুমি দীপকে বিয়ে করতে রাজি হবে না অগ্নিমিত্রা? জোনাকের সাথে কি চাঁদের মিতালি হয়? সূর্যমুখী ফুলের সাথে কি সূর্যের বন্ধুত্ব সম্ভব? হোলি খেলার রং কি মানুষের রক্তের পরিপূরক? হয় না, হয় না স্যার, তা হয় না। মানুষ হয়তো জোড়াতালি দিয়ে গল্প বানাবার চেষ্টা করে, কিন্তু সেই গল্পের জোড়াতালি মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় স্যার। কিন্তু অগ্নিমিত্রা, আমি তো আকাশের চাঁদ নই, মাটির মানুষ। আর তুমিও জোনাকি নও। হয়তো অবস্থা সম্পন্ন বাড়িতে তোমার জন্ম হয়নি, তাহলে তোমার আমার মিলনে বাধাটা কোথায়? আছে আছে স্যার, আছে, বাধা অনেক আছে। সেটা আজ আপনি না বুঝতে পারলে কয়েকদিন পর যখন আমার নেশাটা আপনার চোখ থেকে কেটে যাবে, যখন আমাকে পুরনো বাসি বলে মনে হবে, তখন আপনি মাথায় হাত দিয়ে অনুশোচনা করবেন স্যার যে জীবনে কি ভুলটাই না আপনি করে ফেলেছেন। ভুল অগ্নিমিত্রা, ভুল। তোমার ধারণাগুলো একেবারে ভুল। প্লিজ তুমি শুধু একবার বিয়েতে রাজি হয়ে যাও। সরি ডাক্তার বাবু, আসলে কথাটা কি জানেন তো, এই মুহূর্তে ঠিক বিয়ে করার কোনো রকম কোনো ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। ওই মাই ডটার, তুমি ভাবছো বিয়ের পর তোমার সমাজ সেবা, তোমার নাচ গানের চর্চা বাধা পড়বে? না 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 না, আমি তোমার কথা দিচ্ছি। একটা রিকোয়েস্ট করব স্যার। বলো বলো। দেখুন দেখুন, আপনারা তো রাশি রাশি টাকা আমার উপর খরচ করতে চাচ্ছেন, অথচ জানেন কি আমাদের দেশে কত লক্ষ লক্ষ অসহায় মানুষের বিবাহযোগ্য মেয়ে বা বোন জমাট পাতা বেদনা বুকে নিয়ে দিন গুনছে স্যার।
তাই বলছিলাম কি স্যার, ওই টাকাগুলো আমার ওপর খরচ না করে যদি ওদের মতো 5টা মেয়ের বিয়ের ব্যবস্থা আপনি করে দিতেন, তাহলে ওরা তো খুশি হতোই, সঙ্গে অনেকগুলো মানুষের আশীর্বাদ আপনি পেয়ে যেতেন স্যার। আর সেদিন আমার থেকে খুশি হতো আর কেউ হতো না স্যার। হ্যাঁ, আমি অগ্নিমিত্র, আগুনের বান্ধবী। আপনাদের আশায় আগুন লেগে গেল বলে আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আর হ্যাঁ, এই টাকা স্লিপটা কিন্তু নিয়ে যেতে ভুলবেন না। আজ তাহলে চলি, নমস্কার। না, আমি কোনো কিছু বলতে শিখিনি অগ্নিমিত্রা। তুমি এই হিরেন ভদ্রকে চেনো না, এবার থেকে তুমি চিনবে। এক্ষুনি রওনা দিতে ওর বাড়িতে। আজ রাতের মধ্যে ওর মা বাবাকে বিশাল স্বপ্ন দেখে আসবো, তারপর কাল সকাল থেকে ঘন ঘন যাতায়াত করবো ওর বাড়িতে। যে বুদ্ধির বলে সামান্য মুদি দোকানদার থেকে এই হিরেন ভদ্র মাল্টি মিলিয়নার, সেই বুদ্ধিতে ও সাধ্যকে সাধন করবে এক এনি কষ্ট। অগ্নিমিত্রাকে তোমার জীবন সঙ্গিনী বানিয়ে দেব। বানিয়ে দেবে, বানিয়ে দেবে, রাতারাতি আমাকে রাজা বাদশাহ বানিয়ে দেবে। শুধু আমার মেয়ে মিত্রাকে ওর ছেলের সাথে বিয়ে দিতে হবে। কিন্তু ভদ্রলোক জানেন না যে আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুর বিনিময়ে মত দিতে পারবো না। দেওয়া উচিত না। তাছাড়া আমাদের নিজেদের সুখকে তো আমরা কোনোদিন বড় করে দেখিনি। ছেলে মেয়ে যাতে সুখী হয় আমরা সবসময় সেই কথাই ভেবে এসেছি। সেই জন্যই তো ওদের সাথে নিচ্ছি, আমরা কোনোদিন কোনো বাধা দিইনি। ভুবন ফিশারি চাকরি ইন্টারভিউতে পাস করেছে, শুনেছি ওর চাকরিটা হয়ে যাবে। ওর চাকরিটা হয়ে গেলে আর আমাদের কোনো সমস্যাই থাকবে না, কি বলো? ঠিক বলেছো। তাছাড়া আমাদের চা তো বিশাল নয়, দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে মিলে আমাদের চলে যাবে। ঠিক, একদম ঠিক বলেছো। কিন্তু তবুও জানো, তবুও দেখতে হবে আমাদের মিত্রার ভুবন যেন কোনো অসুবিধাই না পড়ে। অসুবিধা? একটা বিরাট অসুবিধা হয়ে গেছে বাবা। মাগো, ভাগ্য যে আমাকে নিয়ে এইভাবে পুতুল খেলা করবে তা আমি স্বপ্নে ভাবতে পারিনি মা। কি হয়েছে রে বাবা? সব কথাই বুকের মধ্যে চেপে না রেখে আমাদের কাছে খুলে বলে একটু হালকা হ বাবা। মা, হ্যাঁ রে বাবা, আমরা তোর বাবা মা, আমরা আপ্রাণ চেষ্টা করবো তোর সমস্যার সমাধান করতে। পারবে না, পারবে না বাবা, পারবে না। এই সমস্যার সমাধান করতে তোমরা পারবে না, বরং কথাটা শুনলে তোমরা বিব্রত হবে অনেক বেশি। তবু তোমাদের না বলে যে উপায় নেই। জানো বাবা, জানো মা, আমার ভাগ্যের দরজাটা খুলতে গিয়েও সেটা বন্ধ হয়ে গেছে। তার মানে তোর চাকরির প্রতি কোনো বাধা? ইন্টারভিউতে ভালোভাবে পাশ করে গেলেও ওই অফিসের বড় কর্তারা বলেছেন কমসে কম 3 লাখ টাকা না দিতে পারলে আমি জয়েনিং লেটার পাবো না। 3 লাখ টাকা? এবার তোমরা বলো, এই কয়েকদিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো? একমাত্র চুরি ডাকাতি করা ছাড়া তো এত টাকা জোগাড় করা সম্ভব নয়। অথচ সারা জীবন যে পথটাকে আমি ঘৃণা করে এসেছি, আজ সেই পথকে, যে পথকে তুই সারা জীবন ঘৃণা করে এসেছিস, চিরদিন সে পথকে তুই ঘৃণাই করবি রে বাবু। বাবা শোন বাবা, শোন, তোকে চিন্তা করতে হবে না, আমি দেখছি, আমি যাচ্ছি টাকার সন্ধানে। কিন্তু এতগুলো টাকা তুমি পাবে কোথায়? মহাজনের কাছে বাড়িটা বন্ধক রাখবো, তাতেও যদি না হয় বাড়িটা আমি বিক্রি করে দেবো। বাড়ি বিক্রি করে দিলে আমরা সবাই মিলে থাকবো কোথায়? কেন গো, গাছতলায় থাকবো। বাবা, সবাই মিলে আমরা গাছতলায় থাকবো, তবু আমার বুবুনের স্বপ্ন তো সফল হবে না। না বাবা, না, সংসারের সবাইকে পথে বসিয়ে আমি আমার সুখ কিনতে চাই না বাবা। আমি বুবুন, এই তোমাকে আমি আমার মাথার দিব্যি দিলাম বাবা, বলে তুমি কোনোদিন এই বাড়ি বিক্রির কথা বলবে না। তবে যদি পারো বাড়িটা বন্ধক রেখে আমাকে কিছু টাকা এনে দিলে প্রতি মাসের মাইনে থেকে সেটা আমি শোধ করে দেব। বেশ, এত বড় দিব্যি যখন তুই আমাকে দিলি, তখন আমি বাড়িটা বিক্রি করব না। দেখি মহাজনের কাছে বন্ধক দিয়ে কতটা টাকা জোগাড় করা যায়। হ্যাঁ, তুমিও যাও আর আমিও যাই আমার গঙ্গাজল সইয়ের কাছে। ওরা শুধু টাকা খাটায়, দেখি অনুরোধ করে কিছু টাকা পাওয়া যায় কিনা। তাই যাও অনুরাধা, তাই যাও। সব মিলিয়েও যদি, আচ্ছা মিথ্যা কোথায় গো? ওই তো ঝিনুকের সঙ্গে গল্প করতে বেরিয়ে গেল। ও, ওই হয়েছে এক মেয়ে। যদি কোনো কাণ্ড কেন থাকতো। এই অনুরাধা, আর দেরি করে ঠিক হবে না, চলো চলো চলো, আমরা বেরিয়ে পড়ি, চলো। আমরা আসল বাবা, মা, শুধুমাত্র আমার সুখের কথা ভেবে বাবা মা তাদের কর্তব্যের পথে ছুটে চলেছে। কর্তব্যে
না না আমিও চুপ করে বসে, আমি চুপচাপ বসে থাকবো না, আমি যাবো আমার অভিজ্ঞতার বন্ধুদের কাছে গিয়ে আমি হাত পেতে বলবো, ওরে ওরে তোরা যে যা পারিস আমাকে সাহায্য কর, আমি তোদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো রে, চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ। থাকবো রে বাবা, থাকবো, আর সারাদিন আমি বাড়িতে থাকবো। কি জানি বাবা, বললে তো আজ নাকি সুবোধা আসবে, যদি তোমাকে নিয়ে উড়ে যায়। এই উড়ে আর যাবে কথা? হ্যাঁ, তার কি কোনো চাকরি আছে সে সময় নিয়ে উড়ে যাবে? আরে বাবা এখন নেই, কিন্তু হতে কতক্ষণ। তাছাড়া লেখাপড়া জানা মানুষ, অথচ কোনো দেমাকি নেই। ঠিক বলেছিস রে, এবার ওর একটা চাকরি হয়ে গেলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তখন এই ঝিনুকের দিনগুলো কেমন করে কাটবে তুমি বলতে পারো? বলি তখন তো তোমার শ্বশুর বাড়ি হয়ে যাবে, শ্বশুর বাড়ি গিয়ে তুমি সুখে শান্তিতে দিনগুলো কাটাবে। যাও গাছে কাঁঠাল কপেতে। তাছাড়া আমার মতো পেদনিকে কেউ বিয়েই করবে না। বাবলি কে বলেছো তুমি পেদনি? হ্যাঁ, তুমি দেখতে খুব ভালো, দেখবি তোর একটা খুব ভালো বড় হবে। আচ্ছা সে দেখা যাবে, আগে তো তোমার বিয়েটা হোক। আর আমি দেরি করবো না মিত্রা দিদি, বুড়ো দাদু আমার দিকে তাকিয়ে বসে আছে, কখন গিয়ে আমি তাকে তামাক সেজে দেবো। আর হ্যাঁ শোনো, সুবোধা আসলে কিন্তু তাকে বলে দিও এই ঝিনুক তার গান শোনার আশায় বসে বসে বাড়ি চলে গেছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সত্যি পাগলি মেয়ে একটা, লেখাপড়া না জানলেও ওর গ্রাম্য সরলতা আমার মন কেড়ে নেয়। কিন্তু শুভ এখনো এলো না কেন? তার তো এতক্ষণে চলে আসার কথা। তুমি ওই দক্ষিণা বাতা, আমি নিঝুমরা, তুমি গোজাগরিয়া গা, আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতা, আমি নিঝুমরা, তুমি গোজাগরিয়া গা। উধাও সাগর তুমি ঢেল নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে, উধাও সাগর তুমি ঢেল নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে, তুমি কথা না রাখার লালালুর, আমি বিমানা আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতা, আমি নিঝুমরা, তুমি গোজাগরিয়া গা, আমি খোলা জানালা। শুধু গানে আমি বলবো না শুভ, সেই সঙ্গে আমার লেট ফাইল চাই। লেট ফাইল? হ্যাঁ, আজকে দিনটা তোমার এখানে থেকে যেত। তা বললে কি হয় মিত্রা? আমি তো তোমাকে বহুদিন আগে থেকে বলে রেখেছি, আজ একটা বিশেষ কাজের জন্য আমাকে ট্রেনিং এ বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা তো তুমি বলেছো, কিন্তু সেই তোমার বিশেষ কাজটা যে কি সেটাই তো আমি জানলাম না। এটাই তো টপ সিক্রেট। যতদিন না চাকরিতে জয়েন করতে পারছি ততদিন এ কথা অপ্রকাশ্যই থাকবে। প্লিজ, এর জন্য যেন তুমি আবার রাগ করে বসে থেকো না মিত্রা। রাগ করতে আমার বাড়ি বইয়েই গেছে। বাড়িতে কত যাচ্ছে টিকিট ম্যান কিংবা গেট কিপারের কাজ, তার আবার গোপনীয়। সে তুমি মুখে যাই বলো না কেন মিত্রা, এর জন্য কিন্তু আমি এতটুকু রাগ করবো না। রাগ? তুমি আমার রাগ করবে কিছু? তোমার শরীরে রাগ বলতে কিছু আছে নাকি? আছে মিত্রা, আছে। একটা শয়তানের জন্য সমস্ত রাগ আমার এই বুকের ভেতরে একেবারে দলা পাকিয়ে আছে।
সেই শয়তানটা যে আমার কি সর্বনাশ করেছে সেটা মনে পড়লে মাথার ভেতরটা আমার যন্ত্রণায় ফেটে পড়ে। কে সেই শয়তান? এতদিন আমি কাউকে বলিনি, তবে আজ তোমাকে বলতে বাধা নেই। সেই শয়তানটার নাম বিলাস বর্মন। বিলাস বর্মন? তবে একদিন না একদিন তার সাথে আমার মোকাবিলা হবেই। আর ওই সমস্ত রাজনৈতিক নেতাদের জন্যই আজ আমাদের দেশটা রসাতলে যাচ্ছে। ঠিক বলেছ, ওই সমস্ত নেতাগুলোর জন্যই আজকে যুব সমাজটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তাই তো 20 বছরের খুদে নেতা 50 বছরের স্কুল শিক্ষকের গালে চোর মারছে। গরিব মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কামিয়ে নিচ্ছে মোটা অঙ্কের কাট মানি। রাজনীতির জেরে স্বাধীনতা দিবসের দিন করছে মানুষ খুন। বৃদ্ধা মাকে নার্সিংহোমের বেডে শুইয়ে রেখে ছেলে বৌমা যাচ্ছে দীঘার সৈকতে। বিদ্যাসাগর বিবেকানন্দর কথা বলে স্লোগান দিচ্ছে এমপি কিংবা এমএলএ নামে। বৃদ্ধ বাবা মাকে ফেলে সময় দিচ্ছে মোবাইল ফোনে। তাই তো এই দেশের প্রত্যেকটা মিনিটে একটা করে মহিলা ধর্ষিতা হচ্ছে। করোনার আইন বিধি মেনে স্কুল কলেজের গেটে তালা লাগানো থাকলেও মদের দোকানে কিন্তু পড়ছে লম্বা লাইন। আইনকে পুরো আঙুল দেখে করে চলেছে নানা ধরনের অসামাজিক কাজ। আর এই সমস্ত কাজের পেছনে রয়েছে বিলাস বর্মনের মতো রাজনৈতিক নেতারা। না 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 না, আমি বেঁচে থাকতে তো আমি কিছুতেই হতে দেবো না। এই নীতি আমি পাল্টে দেবো। পারবে? পারবে শুভ, তুমি পারবে? এই সমাজটাকে পাল্টে ফেলতে তুমি পারবে? পারবো, পারবো মিত্র, আমি পারবো। আমি এদেশের যুব সমাজকে প্রশ্ন করব, কিসের আশায়, কিসের আশায় তোমরা লেখাপড়া বাদ দিয়ে নোংরা রাজনীতি ঠান্ডা ধরছ? চাকরির আশায়? চাকরি কোথায়? যে দেশের মানুষ দুধ বিক্রি করে মদ কিনে খায় সে দেশে চাকরি কোথায় ভাই? মিথ্যে 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 সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা। মিত্র, নিজের মুখেই বললে তুমি নাকি এই সমাজটাকে পাল্টে ফেলবে, অথচ তুমি নিজে এই গ্রাম ছেড়ে শহরে কেন চলে যাচ্ছ? হ্যাঁ আরে বাবা, আমি তো 6 মাস পরেই ফিরে আসবো না। 6 মাস? না 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 না, এতদিন আমি তোমার ছেড়ে একা একা থাকতে পারবো না। আমি জানি মিত্র, আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার যে খুব কষ্ট হবে, আমি জানি। কিন্তু যেতে যে আমাকে হবেই, তা না হলে যে আমার বুকের ভেতরের আগুনটা নিভবে না। এই দেখো, অকারণে সময় নষ্ট করছি। আচ্ছা মিত্রা, মিত্রা কাকা বাবু কাকিমা কোথায় গেলেন বলতো? যাবার সময় ভেবেছিলাম ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে যাব। যাবার সময় আমাকে হাসি মুখে বিদায় দাও মিত্রা। মিত্রা, তোমাকে ছাড়া যে আমার পৃথিবী অন্ধকার। আর তুমি আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার প্রতিটা রাতের স্বপ্ন। তাই তো আমি সারাক্ষণ তোমাতেই থাকি মগ্ন। তুমি আমার ভোরের রজনীগন্ধা। আর তুমি আমার প্রথম যৌবনের ফাগুন সন্ধ্যা। আমরা দুজনা স্বর্গ খেলনা করিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাঁশরি রাত্রি রচিব না মরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, নাহি কোনো ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো। শুভ, তুমি জয় হয়ে ফিরে এসো শুভ, বিজয় হয়ে ফিরে এসো। ফিরে এলাম, যেখানে গেলাম নিরাশ হয়ে ফিরে এলাম। কেউ দেখাতে পারলো না একটুখানি আশার আলো। বাবা, বাবা তুমি এখানে? কে? ও হ্যাঁ, আমি তোদের বাবা। আমি তোদের বাবা হয়ে যেখানে সেখানে যাত্রার কাছে বিক্রির মতো হাত পাত বাদ তোরা। হ্যাঁ রে, সকাল থেকে কোথায় ছিলি রে? বাড়ি, আমি তো ঝিনুকের সঙ্গে পাড়া গেছে বেড়াতে গিয়েছিলিস। আর এদিকে যে সংসারে কি তোলপাড় অবস্থা চলছে সে খবর রাখিস? তোলপাড় অবস্থা? ও মা, এই সাংঘাতিক ব্যাপার তো। কেন গো, কি হয়েছে, কি হয়েছে মা বলো? ওর কথা ছেড়ে এখন বলো তো, তোমার এই গঙ্গা জল সইয়ের কাছে কোনো আশাই পেলাম না গো। সামনে মাসে তার মেয়ের বিয়ে, সে বলে দিল একটা টাকাও সে দিতে পারবে না। কপাল অনুরাধা, কপাল। ছেলেটারও কপাল মন্দ আর আমাদেরও কপাল খারাপ, নইলে এইভাবে তীরে এসেও তরি ডুবে যায়। ঠিক বলেছো বাবা, সত্যি তীরে এসে তরি ডুবে গেল। জানো বাবা, আমি আমার সব বন্ধুদের কাছে গিয়ে সাহায্যের হাত পাতলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। এখন আমি বুঝতে পারছি বাবা, সব সব আমার দুর্ভাগ্য বাবা, সব আমারই দুর্ভাগ্য। কি হয়েছে রে, কি হয়েছে ভাই বলতো? দেখ না, বাবা মামা কিছুই বলছে না, তবে এটা বুঝতে পারছি তোকে নিয়ে একটা সমস্যায় পড়ে গেছে, তাই না? কি হয়েছে আমায় খুলে বলতে, এদিকে এদিকে কি হয়েছে আমায় বল। আমি কথা দিচ্ছি, আমি তো সব সমস্যা দূর করে দেবো। তোর গায়ে হাত দিয়ে কথা দিলাম, বল।
তুই কি করলি দিদি? ওরে তুই কি করলি? কেন কেন এত বড় শপথ করলি? তুই কি জানিস কেন আজ আমরা এত ভেঙে পড়েছি? জানিস মা, বুবুন যে চাকরি ইন্টারভিউতে পাস করেছিল সেই অফিসের বড় কর্তারা বলেছে 7 দিনের মধ্যে 3 লাখ টাকা দিতে না পারলে ওর জয়েনিং লেটারই আসবে না। 3 লাখ টাকা? এই তো অনেকগুলো টাকা, তাই না বাবা? আচ্ছা আচ্ছা বাবা, এতগুলো টাকা আমরা কোথা থেকে পাবো? আরে আরে এই তো আমাদের কাছে স্বপ্ন। স্বপ্ন অনেক সময় বাস্তব হয়ে দেখা দেয় অগ্নিমিত্রা। আমি ডাক্তার দীপেন ভদ্র। এইমাত্র বাইরে থেকে শুনলাম মাত্র 3 লাখ টাকার অভাবে একটা সম্ভাবনায় তরুণের উজ্জ্বল ভবিষ্যৎ নিরাশার অন্ধকারে তলিয়ে যাবে। এ তো খুব আশ্চর্যের ব্যাপার। ডাক্তার বাবু, এই নিন ধরুন, এতে 3,25,000 টাকা আছে। কিন্তু আপনার এই ঋণ আমরা কিভাবে শোধ করব? কেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে? অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না অগ্নিমিত্রা? তোমার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলবার আশাতেই তো, তোমার জীবন বাঁচাতে আর ভবিষ্যতে সুখের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এতগুলো টাকা আমি তোমাকে নির্দ্বিধায় দিতে চাইছি। বাবা মিত্রা, মা আমার, শোন মা শোন, এতদিন তোর ইচ্ছের বিরুদ্ধে আমার কোনো কিছু বলিনি। আজও তোর পছন্দে আমরা বাধা দিতাম না রে মা। শুধু তোর এই অসহায় ভাইয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আর এই সংসারের কথা ভেবে ডাক্তার বাবুর প্রস্তাবে তুই রাজি হয়ে যা রে মা। হ্যাঁ রে মা, তোর কাছে আমি কোনোদিন কোনো অনুরোধ করিনি আর আজও করতাম না। শুধু তোর ভাইয়ের মনের অবস্থা ভেবে তুই ডাক্তারকে বিয়ে করতে অমত করিস না মা। তোমরা সব কি কথা বলছো মা? আমার শরীরটা এরকম থরথর করে কাঁপছে না, একটু আগে আমার গায়ে হাত দিয়ে শপথ করে বলেছিস আমার সব সমস্যার সমাধান করবি। বল বলেছিস কিনা? বল বলেছিলি কিনা? বল বলেছিলিস কিনা? বল বলেছিস কিনা? বলেছিলাম। কিন্তু তখন কি আমি জানতাম ওই টাকাগুলো না পেলে আমি আত্মহত্যা করব? না ভাই না, তোর দিদি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না। আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাক, শুভ হারিয়ে যাক অশুভ অন্ধকারে, অগ্নিমিত্র আগুনে পুরো ছারখার হয়ে যাক, তবু মা বাবার মুখে হাসি ফোটাতে আর আমার একমাত্র ভাইকে বাঁচাতে আমি আমার জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করলাম। দিদি, ডাক্তার বাবু, আমি আপনার কথায় রাজি। টাকাগুলো আমার ভাইয়ের হাতে তুলে দিন। দুনিয়াটাই সালা জালি, জালিয়াতদের জাল কেটে কেমন করে ফালা ফালা করতে হয় তা এই যুবনেতা বিলাস বর্মনের ভালো করেই জানা আছে। তাই তো আমার সঙ্গে প্রবঞ্চনা করার যোগ্য জবাব আমি দেব ডক্টর দীপেন ভদ্র তার স্ত্রী অগ্নিমিত্রাকে। আমি সালা করোনা ভাইরাসের থেকেও মারাত্মক মাল। ওদের জীবনে আমি সূচ হয়ে ঢুকবার ফাল হয়ে বেরোবো। ওদের ওই শান্তির সংসারে আমি জ্বালবো শান্তির আগুন। শুয়োরের বাচ্চাটা শুধু আমার পেছনে আছলা বাঁশ দেয়নি, আমার বোন চৈতালির সঙ্গে প্রেম করে তাকে ঠকিয়ে দিল। এখন আমার এই পরাজিত মুখটা না পারছে নিজে আয়নায় দেখতে, না পারছে আমার একমাত্র আদরের বোন ওই চৈতালিকে দেখাতে। তোমার এই মুখ তুমি কাউকে দেখাতে পারবে না দাদা। চৈতালি? হ্যাঁ চৈতালি বাজি ধরে বলতে পারে তোমার আগের মতো সেই পাওয়ার নেই, সেই শক্তি নেই, সেই দাপট নেই। তাই আমি বলছি সামনের ইলেকশনে তুমি হারবেই। বলিস না রে বোন, বলিস না। এই কথাটা তুই একদম বলিস না রে। তোর এই দাদাকে তুই আজ পর্যন্ত চিনতে পারলি না রে চৈতালি। পরাজয়ের গ্লানি গায়ে মাখার জন্য যুবনেতা বিলাস বর্মনের জন্ম হয়নি রে বোন। যদি এই সমাজের কেউ ভেবে থাকে যে বিলাস বর্মনকে হারিয়ে দিয়েছে, আমি বলছি সেই সালা আগে হেরে বসে আছে। তোমার কথার মানে তুমি ভালো বোঝো দাদা, তবে তোমার কথা শুনে ওই ইডিয়েট ডাক্তার দীপেনের সাথে প্রেম করতে গিয়ে যে শিক্ষা আমার হয়েছে, তাই আমি বলছি বল আর তোমার কথা মতন আমি কোনো ছেলের সাথে প্রেম করব না। চৈতালি, বরং আগে যাকে ভালোবাসতাম তোমার বিয়ে তন্ময়, ওকে আমি ভালোবাসবার। এই সোনা বোন, লক্ষ্মী বোন, মিষ্টি বোন আমার। আরে শোন, এই দেখ
তুই যে একটার পর একটা প্রেম করে বেড়াস, মানে প্রেম প্রেম খেলাটা খেলিস, আমি কখনো বাধা দিয়েছি আর দেবও না কোনোদিন। তাহলে আমাদের বিয়েটা আরে হবে হবে হবে, বিয়ে তো হবে। আরে বিয়ে বিয়ে করে এমন পাগল হয়ে উঠছিস কেন? আগে তুই একটু নর্মাল পজিশনে আয়, তারপর। কেন আমাকে দেখে তোমার পাগল মনে হচ্ছে? আরে না 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 না, তা কেন তা কেন? তোকে আমি কেন পাগল ভাবরে বোন? আসলে কি জানিস তো, এই সময় মানে কাউকে ভালোবেসে কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করে কেউ যদি প্রবঞ্চিত হয়, তাহলে মনে একটু আঘাত লাগাটা স্বাভাবিক। আঘাত? আমার মনেও সব আঘাত টাঘাত লাগে না দাদা। আমি যুবনেতা বিলাস ভবনের বোন চৈতালি বলছি। আমার মনটা ওই কাদা মাটির মতো নরম নয়। সাব্বাস বোন, সাব্বাস সাব্বাস, এটাই তো চাই। কিন্তু কিন্তু আজকের এই অপমানটা যেন ভুলে যাস না রে চৈতালি। তোর দাদা এই বিলাস বর্মন কিন্তু অপমান ভোলার পাত্র নয়। তাই তো হিসাবের পাটি গণিতের খাতায় আমি দিন রাত শুধু অঙ্ক কষে চলেছি, আর যে অঙ্ক দিয়েই হবে আপনার কাজ ফিনিশ। হাই তোর ভাই, আমি তো তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ। তন্ময় তন্ময় তন্ময়, এই পৃথিবীতে আশ্চর্য বলে কোনো কথা হয় না, যা দেখছো সবটা সত্যি। ও ডার্লিং, তুমি আমার উপরে এখনো অভিমান করে আছো, তাই আমাকে আপনি আপনি করে কেন দূরে সরিয়ে দিচ্ছ? চৈতালি চৈতালি বোন, আমার মনে হয় ওই তন্ময়কে তোর ঘরে নিয়ে গিয়ে একটু গল্প কর, তোর মনটা ফ্রি হবে। তাছাড়া সবসময় তো এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে চলবে না, মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল কিছু করতে হবে। তবে আবার যেন বেশি সময় নষ্ট করিস না, ওর সঙ্গে আমার কিন্তু কিছু পার্সোনাল কথা আছে। তাহলে তন্ময়, আমার দাদার সাথে তুমি তোমার পার্সোনাল কাজটা সেরে নাও, আর আমি তোমার জন্য ওয়েট করছি। বাই। কি ব্যাপার বলুন তো স্যার, আপনার বোন চৈতালি হঠাৎ আমাকে? তন্ময়, এই পৃথিবীতে হঠাৎ বলে কোনো কথা হয় না, যা দেখছো সবটা বাস্তব, সবটা সত্যি। এই যেমন দেখো আমার মুখের খাবার ওই অগ্নিমিত্রাকে ডক্টর দীপেন। না থাক 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 থাক, পরে একদিন তোমার সঙ্গে আমি এইসব কথা নিয়ে আলোচনা করবো। এখন বলো তো, যে কাজে আমি তোমাকে পাঠিয়েছিলাম সেটা তুমি ফিনিশ করেছো তো? ওই যে পলাশপুরে সরল বিশ্বাস বলে যে লোকটা, তার বসত বাড়ি সহ সামনের জমিটা আপনাকে দিতে রাজি ছিল না। হ্যাঁ তো আজ সকালে বাজার থেকে বেরোনোর পথে আমাদের লোকজন তাকে ভোজালি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। শালা একদম উপযুক্ত কাজটাই করেছে। এইবার আমি দেখবো এই পলাশপুরে আমার কারখানা করাটা কোন শালা আটকায়। শুধু কি তাই, আর কি ওই সরল বিশ্বাসের মেয়েটা বাবা খুন হয়ে গেছে শুনে কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে, আর সেই সুযোগে আমাদের ওই ট্যাংরা ওর ঘরের ভেতর ঢুকে দলিল পত্র সব নিয়ে এসেছে। তার মানে তুমি দাঁড়িয়ে থেকে কাজটা লিড করেছো? সে তো আপনার হুকুম এসে। আরে তন্ময় তন্ময় তন্ময়, তোমার কাজের উপযুক্ত পুরস্কার তুমি তো পেয়ে যাবে, কিন্তু আমি ভাবছি ট্যাংরা ময়টা দেরি করছে কেন? পথে আবার কোনো ঝামেলা টামেলা হলো নাকি? এই ট্যাংরা আপনার হুকুম তামিল করার জন্য বোমা ফেলে সমস্ত পাবলিককে হটিয়ে দিয়ে সরল বিশ্বাসের বাড়ির দলিল এনেছি। এই রে সেই দলিল। এই এত দিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। ট্যাংরা আরেকটা ভালো কাজ করেছে স্যার। কি করেছিস? ওই সরল বিশ্বাসের মেয়ে শিবলিটাকে শালা তুলে এনেছি দাদা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমি তো জানি এই মেয়েদের তুলে আনতে তোকে কোনোদিন বলে দিতে হয় না, কিন্তু আমি ভাবছি ওই সরলের বাড়িতে একদম মেন রাস্তার গায়ে, মানে একদম বাজারের কাছাকাছি, সবসময় প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে। তাহলে ওই অত পাবলিকের চোখে তোরা এই দুজন ধুলো দিলি কেমন করে? ওই ট্যাংরা দুটো তাজা বোমা ছুড়লো আর এলাকা পুরো ধোঁয়ায় ভরে গেল, আর এই সব পাবলিক নিজের জান বাঁচাতে চললো। আর শিবলিটা বাপের বুকে পড়ে কাঁদছিল, শালিকেও তুলে নিলাম দাদা। কাজ করেছিস, একদম ঠিক কাজ করেছিস। এইবার শালা আমার বিরুদ্ধে সব প্রমাণ লোপাট।
এইবার ওই সরল বিশ্বাসের পক্ষে থানায় গিয়ে আমার নামে রিপোর্ট লেখানো সম্ভব নয়। আর যদিও লেখালে আমার ঘোড়ার ডিম হতো, কিচ্ছু হতো না, কারণ থানা পুলিশ তো আমি পকেটের মধ্যে ঢুকিয়ে রাখি। আরে ক্যাংরা, মেয়েটাকে কোথায় রেখেছিস? আহা, আবার চোখ মুখ বেঁধে রাখতে গেলি কেন রে হারামজাদা? ওরে যা 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 যা, মেয়েটাকে আমার ঘুম ঘরে নিয়ে যা। আপনার কাছে এসেছি ঘুম ঘরের চাবি নেবো বলে। ওই ঘুম ঘরের চাবিকে দেখবি দরজার উপর যে ফাঁকা জায়গাটা আছে না, ওখানে আমি গুঁজে রেখেছি, বুঝলি? আরে শোন 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 শোন, মেয়েটাকে আমার ঘুম ঘরে ঢুকিয়ে দিয়ে তুই ওই কাউন্টার থেকে রয়্যালস থেকে 750, এই না থাক, ওসব আনতে হবে না রে। 2-3 বছর করোনা লকডাউন, তার উপর আকাশ বন্যায় ঘরে ঘরে কোমর জল, কাজ কারবারের বাজার মন্দা, হাত গাত খুব শর্ট, বুঝলি? তোকে কাজ কর, ওই 3 বোতল কান্টি এটা হাঁ করে দাঁড়িয়ে আছে। ওরে হারামজাদা বাংলা মদ রে, এখন বিপাকে পড়ে বড় বড় রতি মহারথীর ওই বাংলা মদই খাচ্ছে। আর এই নে তোর কাজের বকশিশ। ওকে দাদা, আমার একটা অনুরোধ ছিল। আরে একটা কেন, তুমি 1000কে অনুরোধ করতে পারো। বলো 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 বলো। আমি বলছিলাম ওই মেয়েটা সদ্য পিতৃহারা হয়েছে তো, তাই এ মতো অবস্থায় ওর উপর টর্চারিং করা কি ঠিক হবে স্যার? ছি 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 তন্ময়, ছি, তুমি আমাকে এমন ছোট কেমন করে ভাবলে বলো তো? আরে বাবা, আমি তো যাচ্ছি মেয়েটার ব্যথা তোর মনে সান্ত্বনার প্রলেপ দিতে, আর কেউ যাতে ওই মেয়েটার উপর অমানবিক অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থাই করতে। হ্যালো হ্যালো, কে 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 কে? মদন বাবু, হ্যাঁ বলুন বলুন। আর না 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 না, আরে শুনুন 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 শুনুন, ও গ্রামের লোক সবাই জানে ও ক্যাংরা হচ্ছে আমার দলের লোক। কি বললেন মদন বাবু? ট্যাংরা যখন সরল বিশ্বাসের বাড়িতে ঘটনাটা ঘটায়, তখন ডক্টর দীপেন ভদ্র তার স্ত্রী অগ্নিমিত্রা সেটা দেখে ফেলেছে, থানাতে অভিযোগ করে কুইক অ্যাকশন নিতে বলেছে। আরে না 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 মদন বাবু, আরে শুনুন শুনুন, আরে কোনো টেনশন করবে না, থানাতে কিন্তু আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, কেসটা সাইডে দেবেন। ওকে বাই 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 বাই। তাহলে এখন কি হবে স্যার? না 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 তন্ময়, এইসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, এসব আমি একাই ম্যানেজ করে নেবো। তুমি যাও, আমার বোন চৈতালি অনেকক্ষণ রুমে তোমার জন্য ওয়েট করছে, তার সঙ্গে গিয়ে তোমার নিজের লাইফটা এনজয় করো। আর আপনি ভেঙে দেব ওদের 2 চোখের স্বপ্নকে, আমি ভেঙে খান খান করে দেব। আমি আমার জীবনে সব সহ্য করতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, সালা আমার মাথাটাই গরম হয়ে যায়। কন্ট্রোল বিলাস, কন্ট্রোল ইয়োরসেলফ। মাথা গরম করলে চলবে না বিলাস, একটার পর একটা পাপের সিঁড়ি বেয়ে তোমাকে উপরে উঠতে হবে, তাই তোমাকে থাকতে হবে সব সময় ঠান্ডা ঠান্ডা কুল কুল। এই তন্ময়, আর এই তন্ময়, তুমি আমার বোনের রুমে গিয়ে বেয়ারাকে দিয়ে ড্রিঙ্কস আনিয়ে তোমার নিজের লাইফটা এনজয় করো, আর আমি গিয়ে দেখি গুম ঘরে কি করছে আমার সোনা ছিপলি। প্রজাপতি মনটা আমার বেড়ায় উড়ে উড়ে, ইচ্ছা করে যাই চলে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। চলে গেল, কিন্তু কিন্তু কুমারী মেয়েটার ভাগ্যে যে কি লেখা আছে তা কেউ বলতে পারে না। ভাগ্য যে কাকে কখন কোথায় নিয়ে যায় তা কেউ জানে না। যাক, ভাগ্যের কথা ভেবে আমি আর কি করব? স্যার যখন বলে গেল আমাকে এনজয় করতে, আমি তাই করব। বেয়ার ড্রিঙ্কস। বেয়ারা কি করবে তন্ময়? তোমার জন্য ওয়েট করে করে তুমি এলে না, অভিমানে আমি একটু ড্রিঙ্ক করে আমার এই যৌবনের পড়া নিয়ে তোমার কাছে চলে এলাম। কিন্তু কেন কেন এলে মিস চৈতালি? তুমি তো বড় লোক দাদার একমাত্র বোন, তাই আমাকে ভালোবাসার কথা বলা তোমার মুখে তো শোভা পায় না। বড় লোক দাদার বোন বলে কি আমাদের কোনো মন থাকতে নেই, ভালোবাসার মানুষ থাকতে নেই বুঝি? তা হয়তো আছে মিস চৈতালি, আমি যে তোমার দাদার সামান্য বেতনভুক্ত কর্মচারী, তাই তোমাকে ভালোবাসার অধিকার আমার নেই। অধিকার? অধিকার থাকে না, অধিকার আদায় করে নিতে হয়। চৈতালি, ও ডার্লিং, তাকিয়ে দেখো না কি নেই আমার। আমার রূপ আছে, যৌবন আছে, আছে শুধু চোখে প্রেমের নেশা। আমি যে প্রেমের মানে বুঝি না মিস চৈতালি। তো
তুমি প্রেমের মানে বোঝো না ডার্লিং। এই আমি তোমাকে প্রেমের মানে বুঝিয়ে দেবো কিভাবে প্রেম করতে হয়। ওই ইডিয়েট ডাক্তার দীপেনকে আমি দেখিয়ে দেবো কিভাবে ভালোবাসতে হয়। তাই আমি এই মদের বোতলে চুমুক দিয়ে ওই ইয়াং ছেলেদের আমি বলবো নতুন জীবনে প্রবেশ করে আমি যা পেলাম তার কিছু আমি চাই না। জীবনের হিসেব করে জানি কেমন সব গরমিল হয়ে গেল। চাকরিটার জন্য ভাইয়ের অসহায় মুখ, মা বাবার করুণ আর্তে, তাই তাই এক প্রকার বাধ্য হই আমি। কিন্তু এখন সারাটা জীবন আমাকে এর ফল ভোগ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, একজন ডাক্তার বাবু হয়ে যেরকম ব্যক্তিত্বহীন হবে সেটা আমি ভাববো কিভাবে? তুমি তাই ভাবো না কেন অগ্নিমিত্রা? আজ আমি তোমাকে কয়েকটি জরুরি কথা জানিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় বাবা, যেটা আপনি আমায় জানাতে চাইছেন সেটা আমি আগে থেকেই জানি। না, জানো না। জানলে তুমি এতদিন এই বাবা শব্দের পরিবর্তে ড্যাড ব্যবহার করতে। কিন্তু আমি যেই পরিবেশে মানুষ হয়েছে সেখানে বাবাকে বাবা আর মাকে মা বলতেই অভ্যস্ত। এত সহজে তো আমি আমার অভ্যাসগুলো পরিবর্তন করে ফেলতে পারবো না বাবা। দীপকে সুকনকে আমাদের ড্যাড আর মামি বলে ডাকতে শুনে না, তাহলে দীপের মামি নিজে চয়েস করে তোমার জন্য যে ড্রেসগুলো আনিয়ে দিয়েছে সেগুলো আমি সযত্নে তুলে রেখেছি বাবা। কেন? কারণ ওই সমস্ত পোশাক পরতে আমার রুচিতে বাধে তাই। তাহলে দীপ আর সুখেনের বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা করবে কেমন করে? তাদের পার্টিতে যাবে কেমন করে? দীপ আমায় যে দামি দামি শাড়িগুলো কিনে দিয়েছে আমি সেগুলো পরে ওদের সঙ্গে দেখা করব। তাদের পার্টিতে যাব না, তা হবে না। তাতে হাই সোসাইটি আমাদের মাথা হেড হয়ে যাবে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না বাবা, আপনাদের হাই সোসাইটির মাথা উঁচু রাখতে গেলে বাঙালি নারীর এই চিরন্তনী শাড়ি পরে যেতে ক্ষতি কোথায়? সেটা তুমি বুঝবে না। কোনো সাধারণ গরিব বাড়ি থেকে আসা মেয়ের পক্ষে তা বোঝা সম্ভব নয়। অবশ্য আমি তোমাকে দোষ দিচ্ছি না, যারা তোমাকে চয়েস করে এনেছে। চয়েস আমার ভুল হয়নি সুরমা, তাছাড়া শিক্ষা সংস্কৃতি কোনো দিক থেকে অগ্নিমিত্রা কম যায় না। আর পরিবেশ চালচলন সময়ের সাথে সাথে নিশ্চয়ই বদলে। ভুল বাবা, আপনারা সবাই আমায় নিয়ে ভুল ভাবছেন। শোনো অগ্নিমিত্রা, কলেজে তুমি আধুনিক বা উচ্চাঙ্গ সঙ্গীতে নাচতে গাইতে, আমার না হয় এখানে এসে একটু তালিম নিয়ে মডার্নের নাচ গানে শিখে মডার্ন ড্রেস পরে যৌবনের প্রশংসা যে উত্তম ভাবে নাচে গানে মেতে ওঠা যদি আপনাদের হাই সোসাইটির সম্মান রক্ষা হয় তাহলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। এটা কিন্তু আমার দ্বারা হবে না। এ কথা আগে যেরকম আপনাদের ছেলে দীপেনকে জানিয়ে দিয়েছি সেরকম আজ আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিলাম। আশা করি এই সম্পর্কে আমাকে আর কোনোদিনও কোনো কথা শুনতে হবে না। দাঁড়াও। হ্যাঁ বলুন। কয়েকদিন আগে একটা রাস্তার মেয়ের জন্য দীপকে জোর করে থানায় নিয়ে গিয়ে বিলাস বর্মনের নামে অভিযোগ করে এসেছো। হ্যাঁ, কিন্তু জোর করে তো আমি দীপেনকে থানায় নিয়ে যাইনি। ওই নির্মম দৃশ্যটা না দুজনেই দেখেছিলাম।
হ্যাঁ, তবে এটা বলতে পারেন যে থানায় নিয়ে যাওয়ার প্রস্তাবটা আমি দীপেনকে দিয়েছিলাম। কিন্তু তুমি কি জানো ওই বিলাস বর্মন আমাদের পারিবারিক বন্ধু? তার লোকেরা যা অপরাধ করেছে সেটা যদি আমাদের পরিবারের কেউ করে থাকতো তাহলে আমি অভিযোগ করে থেকে পিছিয়ে আসতাম না মা। যুবনেতা বিলাস বর্মনের দাপট তোমার জানা আছে? জানো ইচ্ছে করলেও কি করতে পারে? তাহলে তো তার দাপটের ভয়ে দেশের প্রত্যেকটা মানুষকে বোবা কালা হয়ে ঘরের কোণে মুকুটে বসে থাকতে হয় বাবা। তাই তো হয় বৌদি, বিলাস বর্মনের ভয়ে সবাই বোবা কালা হয়ে লুকিয়ে থাকে। সুখে বাড়িতে যেমন বিলাসদার প্রতাপ, বাইরেও তেমনি। শুধু ড্যাডি আর মামিকে একটু রেসপেক্ট করো বলেই আমাদের উপর কোনো হামলা হয়নি, নইলে সামান্য কারণে দলবল নিয়ে এসে আমাদের শুধু বিজনেস নয় সবারই দোকানপাট বন্ধ করে দিতে পারে। স্কুল কলেজ অফিস কাছারিতেও তালা বন্ধ করে রাখতে পারে। রাস্তা বিরোধ, কলাবাজি, জমি দখল, র্যাগিং কি পারে না বিলাসদার তার দলবল? তার মানে তার লোকেরা চোখের সামনে যত অন্যায় অপরাধ করে যাক না কেন সেটা আমাদের মুখ বুজে সহ্য করে যেতে হবে, কোনো প্রতিবাদ করা যাবে না, তাই তো? ভবিষ্যতে তা তুমি নিশ্চয় করবে না। আর আজ যে তুমি অন্যায় করেছো, সে আমাদের বাড়িতে এলে তার কাছে ক্ষমা চেয়ে নিও। কি বলে ক্ষমা? তাতে তুমিও বাঁচবে আর আমাদের ভাড়াটাও কেটে যাবে। সেটা তো আর হচ্ছে না ভাই। আপনাদের পরিবারের ওই মহান মানুষটা যা অপরাধ করেছে না তার জন্য তার কাছে তো আমি ক্ষমা চাইবই না। উপরন্তু তার সাথে আমার দেখা হলে না তার থেকে আমি কৈফিয়ত চাইবো। তার লোকেরা প্রকাশ্য জনসভায় একটা নিরীহ মানুষকে খুন করে কতখানি দেশপ্রেমের নিদর্শন রাখতে চেয়েছেন। আবার সেই নিহত ব্যক্তিটি শোকাতুরা কিশোরীটাকে জোর করে টানতে টানতে তুলে নিয়ে গিয়ে কতখানি নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে চান। দেশে এরকম খুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে কি উনিও না যুব নেতার পদটা বহাল রাখতে চাইছেন? ভুলে যাও না অগ্নিমিত্রা, নিতান্ত কারোর অপরের জন্য নিজের সঙ্গে নিজের আপনজনদের জীবনে তুমি বিপদে ডেকে আনতে চাইছো। বিপদ? বিপদের কথা ভেবে নিজের সামাজিক দায়বদ্ধতার কথা কি করে বলে থাকবো বাবা? আমি তো মানুষ, আমার তো চেতনা আছে। তাই তো কবিগুরুর কথাই বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তাই চোখের সামনে আমি কোনো অন্যায় অপরাধ মুখ বুজে সহ্য করতে পারবো না বাবা, কোনো দিনও না। শুনলে তো ওর কথাগুলো? শুনলে তো? শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি মাম্মা। অবাক হলে চলবে না সুখেন, অবাক হলে চলবে না। দীপেনের ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি একটা ভুল অঙ্ক কষে ফেলেছি, আর সেই অঙ্কটা আমাকেই সংশোধন করে নিতে হবে। তবে একটু সময় লাগবে। এখন হারে টের পাচ্ছ তো? তখন আমি বলেছিলাম আমার মামা তো ভাইয়ের মেয়ে মন্দিরের সঙ্গে বিয়ে ঠিক করতে, তাহলে তো এই সমস্যায় পড়তে হতো না। সুরমা তুমি? আমি তো দীপেনের সৎমা, আমি তার খারাপ চাই, তাই আমার কথাগুলো কানেই তুললেন না। এখন বোঝো ওসব কথা ছেড়ে বিলাস বর্মনকে কিভাবে সামলাতে হবে সে কথাই ভাবো মাম্মা, নইলে ওর মাথা বিগড়ে গেলে আমাদের বিজনেস গুলো শিকায় উঠবে। আরে অসুবিধা তুই আমাকে বলছিস কেন? তো ড্যাডকে বল, খা করবেন উনি আর সারাবার দায়িত্ব আমার। তোমাদের কাউকে কিছুই করতে হবে না, যা করবে দীপ একাই করবে, আর সে এলে তাকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে দেবো। আমাকে আপনি কি জানিয়ে দেবেন ড্যাড? এই যে দীপ তুমি এসে গেছো, তোমার স্ত্রী অগ্নিমিতা সবার যে অবাধ্য হয়ে উঠবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কি করেছে সে? তোমার মাম্মিকে অবজ্ঞা করেছে। আমার চাষ করা ড্রেসগুলো আজও পরেনি। দেশের ব্যাপারটা বাদ দাও না মামি, যে যেমন ভাবে নিজেকে সাজাতে ভালোবাসবে তেমন ভাবেই সাজবে, এ নিয়ে ওকে আমি আর জোর করতে চাই না। তাছাড়া ওটা এখন বড় কথা নয়, এখনকার সমস্যা হলো তোমরা থানায় গিয়ে বিলাসের বিরুদ্ধে অভিযোগ করে এসেছো, তা কি তোমরা ঠিক করেছো? ঠিক না বেঠিক সেটা বলতে গেলে অনেক কথা ড্যাড, তবে চোখের সামনে যে নির্মম দৃশ্য আমরা দেখেছিলাম সেটা তুলে ধরবার জন্যই আমরা থানায় গিয়েছিলাম। যেহেতু বিলাস বর্মনকে আমরা স্পষ্ট দেখিনি, কিন্তু মিত্রা জানিয়েছে দুষ্কৃতীরা নাকি তার চেনা, বিলাস বর্মনের দলের লোক। তুমি তো জানো বিলাসের সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক আছে। সেই কথা ভেবেই তো অফিসারকে ডায়েরিটা নেওয়ার জন্য আমি আর জোর করিনি। তাছাড়া মিত্রার একার কথায় অফিসারও ডায়েরিটা নেয়নি। ওটাই তো বিলাস ক্ষুব্ধ হয়েছে, আর সে আমাকে ফোনে জানিয়েছে। তুই বল দাদা, বিলাস বর্মনকে চটিয়ে আমাদের বিজনেস গুলোকে চটিয়ে চলবে না তো ডাক্তারি ভালোভাবে চলবে? হ্যাঁ, কথাটা না খুব ভাববার মতো। সেই কথা ভেবেই তো তোর বউকে আমরা পরামর্শ দিয়েছিলাম। তাই বিলাস আমাদের বাড়িতে এলে সে যেন ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা? তাহলে এটা বুঝো তো ওর রাগটাও জল হয়ে যেত আর আমরাও নিশ্চিন্ত হতে পারতাম। ক্ষমা চাইবে না, উপরন্তু বলেছে তার কাছে কৈফিয়ত চাইবে। কৈফিয়ত? না না না, তোমরা কি বলছো? আমার কি মনে হয় জানো, ও হয়তো বিলাস বর্মন সম্বন্ধে কিচ্ছু জানে না। তোমরা কেউ কিছু ভেবো না, আমি ঠিক সময় মতো ওকে সব কিছু বুঝিয়ে বলবো। কোনো লাভ হবে না। আমি হলাম এই হীরাপুরের যুবনেতা বিলাস বর্মন। আমার এলাকার মানুষের ভালো মন্দের খোঁজ রাখার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমার। তাছাড়া কাকা বাবু, আপনার বাড়ির সঙ্গে আমার একটা ভালো সুসম্পর্ক আছে, তাই আপনার বাড়ির কে কোথায় কি করছে, কে কোথায় আমার বিরুদ্ধে অভিযোগ লেখাচ্ছে
সেসব খবর কি আমার কাছে আসবে না কাকা বাবু? তাহলে বিলাস আমাদের বৌমা অগ্নিমিত্রা? অগ্নিমিত্রা কাকা বাবু, আপনাদের বৌমা অগ্নিমিত্রা সম্পর্কে আমার কাছে কিন্তু একটা বাজে খবর আছে। আর সেই খবরটা দীপেন আর সুখেনের সামনে বলতে হবে একে ভেবে ভীষণ সংকোচ বোধ হচ্ছে, কিন্তু কিন্তু না বললে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে কাকা বাবু। তবু আপনি বলুন বিলাসদা, তবে কি অগ্নিমিত্রা? হ্যাঁ ভাই, অগ্নিমিত্রা, তোমার বউ অগ্নিমিত্রা বিয়ের আগে যে একটা সুদর্শন যুবকের সঙ্গে তার ফষ্টি নষ্টি ছিল, খবরটা জানো? কি বলছেন আপনি? অগ্নিমিত্রা? হ্যাঁ ভাই, খবরটা কিন্তু খাঁটি নির্ভেজাল খবর। না, এটা একেবারে ভুল খবর। ভুল খবর? হ্যাঁ, ভুল ভুল ভুল। স্কুল কলেজে পড়ার সময় এরকম একটু আধটু সম্পর্ক প্রায় সবার হয়ে থাকে, কিন্তু বিয়ের পর তা আর কেউ কোনোদিন মনে রাখে না। আরে ভাই, তাই যদি হবে, তোমার কথা যদি সত্যি হবে, তাহলে আমি একটা বাইরের লোক হয়ে তোমাদের বাড়িতে এসে কেন সকলের সামনে নিজের মুখে চুনকালি মাখবো বলো তো? তাছাড়া আমার কাছে কিন্তু খবর আছে, ওরা কিন্তু একটু আধটু এগোয়নি, জল কিন্তু বেশ অনেক দূর গড়িয়েছিল। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। পারে ভাই, পারে পারে পারে, পৃথিবীতে সবকিছুই হতে পারে, হতে পারে না বলে কোনো কথা নেই। তুমি কি জানো? হ্যাঁ, তুমি কি জানো যে ওরা বিয়ের পিড়িতে বসার প্ল্যানিং করেছিল? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোমার মতো একটা প্রতিষ্ঠিত ছেলের প্রস্তাবকে ওই মেয়েটা প্রথমে প্রত্যাখ্যান করেছিল। তারপর বুঝি মোটা টাকার অভাবে ভাইয়ের চাকরিটা আটকে যেতেই। এবার বুঝতে পেরেছেন তো কাকা বাবু? আপনি হলেন শিল্পপতি মানুষ, আপনাকে তো আর খাতা কলম দিয়ে বোঝাতে হবে না। এখনো সেই ছেলেটার যোগাযোগ আছে? যোগাযোগ কি বলছেন আন্টি? একদিন দেখবেন আপনাদের দেওয়া গয়না কাটে ওই দীপেনের ডাক্তারি করার টাকা পয়সা সব নিয়ে পাখি ফুরুত ফুরুত। চুপ করুন বিলাস, আপনি চুপ করুন। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই তো এখন কারোর কথা বিশ্বাস করবি না। ডাক্তারি লাইনে সুখ্যাতি ছড়িয়েছিস কিনা? আরে না 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 ভাই সুখেন, তোমার এই দাদা ডাক্তারি লাইনে সুখ্যাতি ছড়ালেও মেয়েদের মনের ব্যাপারে সেরকম কোনো অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করতে পারেনি। তাছাড়া তোমাদের বাড়িতে তো আমি কোনোদিন নেতা হয়ে আসি না, কারণ আপনাদের বাড়ির সঙ্গে আমার একটা ভালো সুসম্পর্ক আছে। তাই আপনাদের এই ভদ্র ভবনের মান সম্মান পথের ধুলোয় লুণ্ঠিত হবে, এটা আমি কেমন করে মেনে নেব? তাই বিয়ের আগে আপনাদের বৌমা অগ্নিমিত্রার যে ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল, প্রমাণস্বরূপ ওদের দুজনের একটা ডুয়েট ছবি আমি দেখাতে চাই। ছবি? কাকিমা, ছবি। তবে কি জানেন তো, ছবিটা অনেকদিন আগে তোলা, বুঝলেন তো? দেখুন, এই দেখুন, ছেলেটার নাম হচ্ছে শুভেন্দু ব্যানার্জি। শুভেন্দু ব্যানার্জি? এই ছবিটা আমি তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করছি ভাই, বুঝলে? ঘরে গিয়ে বউটাকে দেখাও, হ্যাঁ? তারপর তার রিয়াকশন কি হয় তুমি ডক্টর হিসেবে ফিল করো, তারপর তো বিশ্বাস করা না করা সবটা তোমার ব্যাপার ভাই। এ ছাড়া তো আমার আর কিছু বলার নেই। ছি 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 ছি, এত বড় প্রমাণ পাওয়ার পরেও কেউ যদি চুপ করে বসে থাকে, তাকে সবাই কাপুরুষ ছাড়া আর কিছুই বলে না। এসো বিলাস, একটু চা খেয়ে যাবে? ভাবো এবার তুমি কি করবে? আর তুমি যদি সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। কি চাস দাদা, কি চাস? শান্তি না অশান্তি, এতে ভাবার কি আছে? সরাসরি গিয়ে জিজ্ঞাসা কর। পেট থেকে সত্যি কথা বার করতে হলে দরকার হলে বাঁকা রাস্তা নেবে। হয় স্পার না স্পার, যা হোক একটা কিছু কর। আমি এখন কি করব? কিচ্ছু করতে হবে না ভাই, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার বউয়ের কাছ থেকে সত্যি কথাটা জেনে নিয়ে তোমার পেটের মধ্যে ঢুকিয়ে রাখো, আর বউটাকে একটু বুঝিয়ে বলো যেন এই যখন তখন আমার পেছনে না লাগে। নাহলে আজকে তো শুধু এইটুকু ঘাঁটলাম, এরপর আমি এমন ঘাঁটা ঘেঁটে দেব, শুধু তোমার বাবা কেন, আমার মরা বাপটাও যদি আমার সামনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলেও কিন্তু তোমার বউয়ের মৃত্যুকেও আটকাতে পারবে না। মনে থাকবে? শুধু তোমার একার মনে থাকলে চলবে না, দিবেন তোমার বউ অগ্নিমিত্রার মাথার মধ্যে কতটা ভালো করে ঢুকিয়ে দেবে, কেমন? শুভেন্দু
শুভেন্দু ব্যানার্জি অগ্নিমিত্রার পূর্ব প্রেমিক। দুজনের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা ছিল, সেই জন্য সেদিন আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছিল। আচ্ছা, তাহলে ও কি আমার টাকাকেই ভালোবাসে? তাহলে আমার প্রতি ভালোবাসা সব কি ওর অভিনয়? সেই জন্য বোধহয় আমার ড্যাড আর মাম্মির প্রতি এত অবজ্ঞা, এত স্বেচ্ছাচারিতা। আচ্ছা, তাহলে কি আমার আর অগ্নিমিত্রার মিলনের মাঝে বাধার প্রাচীর কি ওই শুভেন্দু ব্যানার্জি? তুমি কি জানো ভাই, ওরা বিয়ের পিড়িতে বসার প্ল্যানিং করেছিল। একদিন দেখবে তোমাদের দেওয়া গয়নাগাটি, টাকা পয়সা সব নিয়ে পাখি অগ্নিমিত্র, তুমি তোমার ভালোবাসার সাথে শুভেন্দুকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো। আমি শুধু তোমার জীবন থেকে নিজেকে সরিয়ে নেব দূরে, বহু দূরে। আজ আমি বেশ বুঝতে পারছি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। কিন্তু অগ্নিমিত্র, কেন তুমি আমার সঙ্গে এমন করলে? একদিন দুদিন নয়, মাসের পর মাস আমার সাথে করে চলেছো ভালোবাসার অভিনয়। কিন্তু কেন? আজকে ও সামনাসামনি দাঁড়িয়ে আমাকে সবকিছু জিজ্ঞাসা করতে হবে। যদি সরাসরি আমাকে উত্তর দেয় ভালো, আর তা নইলে ওকে আজ আমি। ভালো আছো বাবা দীপেন? ও আপনি? অনেকদিন মেয়েটাকে দেখিনি, তোমরা তো যাও না, তাই মেয়েকে দেখতে এসেছেন, তাই তো? খুব ভালো করেছেন। কিন্তু ও তো এই সময় ঠাকুর ঘরে। আসলে কি হচ্ছে জানেন, ওসব নিয়ে না আমাদের বাড়িতে কেউ কোনোদিন কিছু ভাবে না। ও বাড়িতে আসার পর থেকে বাড়িতে রাধা গোবিন্দের নিত্য পুজো শুরু হয়েছে। আসলে ও খুব ভক্তিমতী মেয়ে কিনা। চলুন না আমরা ঠাকুর ঘরে যাই। চলো। দাঁড়াও মামি, অগ্নিমিত্রার সঙ্গে ওনা দেখা হবে না। কি বলছেন আপনি? আমি মিত্রার বাবা। হ্যাঁ, তা জেনেই বলছি। যতদিন না আপনার মেয়ে আমাদের কথার বাধ্য হয়ে চলবে, ততদিন আপনি এই ভদ্র ভবনের মেন গেট পার হবেন না। কি বললেন? আমার মেয়ে আপনাদের বাধ্য না? আপনার মেয়ে যে কি রত্ন, তা আপনার জামাইয়ের কাছ থেকে জেনে নেই। বিয়ের আগে কি সব কাণ্ড ঘটিয়ে বসে আছে কে জানে। পাড়ার লোকে পাঁচ কথা বলছে। মামি, এসব কথা কি এখন? না দীপ, এই মুহূর্তে সবকিছু খুলে তোমাকে বলতে হবে, আর তা না হলে পরে আবার আমাদেরই কথা শুনতে হবে। আপনারা যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভেন্দু নামে কাউকে চিনতে? শুভেন্দু ব্যানার্জি আর দাদা ছিল আপনার বাড়িতে? অবশ্যই ছিল, কিন্তু কি হয়েছে তার কিছু হয়নি, হয়েছে আপনার মেয়ে। যদিও তার সবকিছু ক্ষমা করে আমরা মানিয়ে নেব, যদি সে আমাদের কথার বাধ্য হয়ে চলে। মিস্টার ভদ্র, এখন আপনি সসম্মানে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যদি কোনোদিন আপনার মেয়ে আমাদের বাধ্য হয়, সেদিন আমরা আপনাকে ডেকে পাঠাবো। না মিস্টার ভদ্র, না, অতখানি নির্দয় আপনি হবেন না। বেশ, ওর ঘরে আমাকে যেতে না দিন, ওকে ডেকে দিন। শুধুমাত্র একবার চোখের দেখা দেখে আমি এখান থেকে চলে যাব। না, তা হবে না। তাও হবে না? আমি কি এতই অপরাধী বাবা দীপেন? চুপ করুন আপনি। একটা কলঙ্কিনীর বাবার মুখ থেকে আমি আমার নামটা আর শুনতে চাই না। কি বললে? কলঙ্কিনী? কেন, আপনি কিছু জানেন না তাই না? আমি জানি। মানে কি বলতে চাইছো তুমি? শুভেন্দুর সঙ্গে দ্বিচারিতা করার পরেও আপনার ওই কলঙ্কিনী মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে আপনার লজ্জা করে না? আর একটা কথা নয়, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান, তা না হলে আপনার মেয়েকে আমাদের গৃহবধূ বলে মেনে নেব না। আমার কথা বলবেন না বিশেষ পত্র। যা শাস্তি দেবেন আপনি আমার দিন, সব শাস্তি মাথা পেতে নিয়ে আমি এখান থেকে নীরবে চলে যাব। শুধু দয়া করে আমার মেয়েটাকে তোমার পায়ে ঠাঁই দিও বাবা দীপেন। আসলে আমার ড্যাড আর মাম্মির মুখের উপরে আমি কোনোদিন কথা বলি না তো, তাই। বাহ বাহ বাবা বাবা বাহ, সত্যি সত্যি তুমি বাবা মায়ের শুভ সন্তান। ভালো থেকো বাবা, সুখে থেকো, সুখে থেকো। তোমাদের জন্য এই মিষ্টির প্যাকেটটা এনেছিলাম, কিন্তু দরিদ্র অপরাধী মেয়ের বাবার আনা এই মিষ্টির প্যাকেটটা তোমরা হয়তো ঘৃণা ভরে ওই ডাস্টবিনে ফেলে দিতে, তাই এটা ফেরত নিয়ে যাচ্ছি। চলি চলি বিশেষ ভদ্র, চলি। আসি মিস্টার ভদ্র, আসি। শুধু আমার মেয়ে মিথ্যাকে বলবেন না, না না না,
ওই না ভাবি আর কোনোদিন মুখে আনবো না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। ওর সাথে সম্পর্ক রাখলে সমাজের প্রতিটি মানুষ ঘৃণা ভরে আমার গায়ে তুতু ফেলবে, কারণ ও যে একটা কলঙ্কিনী। এইভাবে একটার পর একটা ঘা দিতে দিতে অগ্নিমিত্রের অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমাদের পথে আনতে হবে, নাকি বলো তুমি? শিওর, যেমন কুকুরের তেমন মুগুর হওয়া দরকার। দীপ, বিষয়টা ভাববে, তা না হলে ঠকবে। আমাদের কথা মতো এগিয়ে যাও, একটা ভুল করলেও পরে কিন্তু তুমি জিতবে। জিতবো? আমার আবার জেতা? কিন্তু অগ্নিমিত্রাকে কি করে আমি অগ্নিমিত্রাও মনে পড়েছে সরাসরি ওকে আমি জিজ্ঞাসা করতে পারবো না, তো একটু মিথ্যার আশ্রয় নিয়ে ওর কাছ থেকে আমাকে জেনে নিতে হবে এখন ওর হৃদয় জুড়ে কতখানি স্থান দখল করে আছে ওই শুভেন্দু ব্যানার্জি। এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। একা একা দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? দাও মাথাটা নিচে করো, ঠাকুর স্নান জলটা মাথায় বলিয়ে দিই। আসলে কি হচ্ছে জানো, আমার একটা পরিচিত মানুষ না বিদেশে ট্রেনিং এ গিয়ে দুর্ঘটনায় পড়ে মারা গেছে। মারা গেছে? তোমার পরিচিত মানুষ কি নাম তার? তার নাম শুভেন্দু ব্যানার্জি। কি হলো? শুভেন্দুর মৃত্যু সংবাদে তুমি এমন চিৎকার করে উঠলে কেন? কেনই বা তুমি এমন ভেঙে পড়ছো? কিছু না, বরং ভেতরে যাই। দাঁড়াও মিত্রা, সত্যি কথাটা গোপন করে আমার কাছ থেকে তোমার কিছুতেই যাওয়া হবে না। সত্যি কথাটা তুমি সহ্য করতে পারবে না? তবুও তোমাকে বলতেই হবে, শুভেন্দুর মৃত্যুতে কেন তোমার মনে এমন আকুলতা? শুভেন্দু নামক একটা ছেলেকে আমি বিয়ের আগে ভালোবাসতাম। শুধু বিয়ের আগে নয়, এখনো তাকে তুমি মনে প্রাণে ভালোবাসো, এখনো তাকে তুমি দিনরাত স্বামী রূপে স্বপ্ন দেখো। তাহলে কেন এই স্বামী স্ত্রীর অভিনয়? কেন এই দ্বিচারিতা? বলো কেন? তুমি আমায় মারলে দীপ? শুধু মারলাম না, সেই সঙ্গে তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিলাম আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ তুমি একটা কলঙ্কিনী। আমি কলঙ্কিনী নই। ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? আমি তো জেনে শুনে কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমার এই শাস্তি দিচ্ছ? বলো না কেন? সব কেনর উত্তর নিয়ে যে আমি তোমার কাছে ফিরে এসেছি মিত্রা। তোমাকে ছেড়ে থাকতে যে আমার এক মুহূর্ত ভালো লাগছে না, তাই তো আমি তোমার কাছেই ফিরে এলাম। কি হলো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন মিত্রা? তুমি আমার স্পর্শ করবে না। স্পর্শ করবে না মানে? কি বলছো কি তুমি? ঠিকই বলেছি, কারণ আমি তোমার ভালোবাসার নন্দিনী নই, আমি অন্য লোকের বিবাহিতা স্ত্রী। মিথ্যে! তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি কখনোই অন্য কারো স্ত্রী হতে পারো না। তুমি আমাকে মিথ্যে বলছো। মিথ্যে। আমার কথাটা মিথ্যে হতে পারে, কিন্তু আমার হাতের এই শাখা, আমার শীতের এই সিঁদুর, সেটা নিশ্চয়ই মিথ্যে নয়। নকল শাখা, নকল সিঁদুর পরে তুমি যে আমার সামনে দাঁড়িয়ে অভিনয় করছো, সেটা কিন্তু আমি ধরে ফেলেছি মিত্রা। শুভেন্দু, তুমি আমাকে এতটা বোকা ভেবে না অগ্নিমিত্রা। আমি জানি মুখে তুমি যাই বলো না কেন, মনে মনে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। আর তোমার সেই ভালোবাসার অমর্যাদা আমি কোনোদিনও হতে দেবো না। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। আমার কাছে এসো মিত্রা। আমার কাছে এসো। কেন হয় না মিত্রা? বলো না কেন হয় না? আমি তোমায় কেন বলে বোঝাতে পারছি না বলতো? ভাগ্যের নির্মম পরিহাসে আমি সত্যি দীপেনকে বিয়ে করেছি। তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে? কেন আমার হাতে হাত রেখে বলেছিলে নাহি কোনো ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। চুপ করে দাঁড়িয়ে থাকো না, আমার প্রশ্নের উত্তর দাও। দুর্ভাগ্যের টঙ্কা ছড়ে আমার সমস্ত প্রশ্নের উত্তর হারিয়ে গেছে শুভ।
সর্বনাশা ঝড়ে গাছের ডাল ভেঙে গেলেও আবার নতুন করে শাখা পোশাকা গজিয়ে ওঠে। কিন্তু গাছের মূল কাণ্ডটাই যদি ভেঙে যায়, তাতে নতুন শাখা প্রশাখা জন্মাবে কোথায়? সেই ভেঙে যাওয়া কাণ্ডের ক্ষতস্থানে ভালোবাসার মলম লাগিয়ে সেই ক্ষতস্থানকে আমি আবার সারিয়ে তুলব। পারবে না, পারবে না মিত্রা, পারবে না। সব পাথা পেরিয়ে জীবনের উপর ঘটে যাওয়া ঘটনাকে দুপায়ে দুমড়ে মুচড়ে আমার কাছে ছুটে আসবে। কিন্তু তাতে যে লোকে তোমায় কলঙ্ক দেবে। তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুক্ত ললিত অস্ত্র গলিত গীতে, পঞ্চশরীরে বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষানা যেন চাচ্ছি, নাই কোনো ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কৃত্রিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমার ভরলে গে বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কখনো হতে পারে না। আমি স্বপ্ন দেখছিলাম না, এটা 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 আমার চোখের ভুল ছিল, চোখের ভুল, চোখের ভুল। তাই তো তাই তো তাই তো শুভ শুভ এখানে কি করে আসবে? সে তো একটা পথ দুর্ঘটনায় মারা গেছে। তুমি বলে দাও, তুমি বলে দাও এখন আমি কোথায় যাব? একদিকে আমার ভালোবাসার মৃত্যু, আর অন্যদিকে আমার স্বামীর দেওয়া কলঙ্কে নিয়ে অপমান। এভাবে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? বলো না ঠাকুর, বলো না ঠাকুর, তুমি বলো, বলো, বলো। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, হে আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের রেখা, সে সবে সবে জীবনের পাতায় পাতায় জানে সবে
হতে এ হতে পারে না। আমার মেয়ে কলঙ্কিনী নয়, ওরা মিথ্যে কলঙ্কের বোঝা আমার মেয়ের মাথায় চাপিয়ে দিয়েছে। আবার তুমি ওর কথা ভেবে ভেবে কেন কষ্ট পাচ্ছ কাকি? ওরা যাই করুক না কেন, দেখবে খুব তাড়াতাড়ি মিথ্যের মেঘ সরিয়ে আবার সত্যের সূর্য উঠবে। উঠবে না, উঠবে না রে ঝিনুক, ওই সূর্য আর কোনোদিনও উঠবে না। কাকা কাল রাহু যে ওই সূর্যকে গ্রাস করেছে, এখন আমি মুখটাকে দেখাই বলতে পারিস? না রে না, এ মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না, কাউকে দেখাতে পারবো। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। তুমি একটু শান্ত হও, শান্ত। কেমন করে শান্ত হব বলতে পারো অনুরাধা? মেয়েটা যে আমার মুখে চুনকালি মাখিয়ে দিলে। না না কাকা না, মিত্রা দিদি সম্পর্কে তোমরা ভুল ভাবছো। ভুল? হ্যাঁ কাকা। ভুলই যদি হবে তাহলে কেন ওরা মেয়ের সাথে আমাকে দেখা করতে দিল না? কাকা কেনই বা আমারই নিয়ে যাওয়া মিষ্টির প্যাকেটটা আবার আমাকেই ফেরত আনতে হলো? ওরে না রে না, ওরা ঠিকই বলেছে, ও সত্যি সত্যি একটা কলঙ্কিনী। বাবা হয়ে মেয়েকে কলঙ্কিনী বলতে তোমার লজ্জা করছে না? কেমন বাবা তুমি? নিজের আদর্শ দিয়ে মেয়েকে মানুষ করতে পারোনি, তাই নিজের দোষটা তুমি অন্যের ঘাড়ে চাপাচ্ছ। মেয়ের এই অধঃপতনের জন্য তাই তুমি 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 আমার গালে চড় মারলে। হ্যাঁ মারলাম মারলাম মারলাম, কেন মারবো না? যে জন্য তুমি আমাকে দায়ী করছো, একবার ভেবে দেখেছো? মা হয়ে মেয়েকে তুমি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারোনি, তাই আমার বিচারে তুমি মা নও, তুমি একটা ডাইনি। কাকা তুমি কি বলছো? কাকা তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? কাকি ঠিক বলেছো, এটাই তোমার ভাগ্য বটে লেখা ছিল। অনুরাধা, জীবনের শেষ প্রান্তে এসে তুই যোগ্য পুরস্কারই পেয়েছিস। হায় ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। চুপ করো কাকি, তুমি চুপ করো। আমি যাব মিত্রা দিদি শ্বশুর বাড়িতে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব কেন কেন তোমরা আমার দিদির মাথায় চাপিয়ে দিলে মিথ্যে কলঙ্কের বোঝা। সুগন্ধি ফুলটা ফোটার আগে কেন কেন বিন্দু থেকে ছিঁড়ে দিলে? কেন? জীবনের সব বাধা পেরিয়ে বিজয়ের রথে চড়ে আজ আমি ফিরে এসেছি কাকিমা। শুভেন্দু কাকিমা, মিত্রা কোথায়? ওকে একবারটি ডেকে দিন না। মিত্রা, এই মিত্রা, দাঁড়াও। কোথায় যাচ্ছ? মিত্রা বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে সে? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি মানে? তার বিয়ে হয়ে গেছে। বিয়ে? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো ঝিনুক? ইয়ার্কি নয় সুবোধা, ইয়ার্কি নয়, নিতান্ত নিরুপায় হয়ে সত্যি সত্যি মিত্রা দি। ঝিনুক, ওকে না ধমক দিয়ে তুমি এখন এখান থেকে চলে যাও। আপনি কি বলছেন কি কাকা বাবু? কথাটা যখন নিজের কানেই শুনলে আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। কাকিমা, তোমাকে বিয়ে করলে সে কি পেত? কিছুই না। আজ তার স্বামী একজন মস্ত বড় ডাক্তার। তার শ্বশুর শহরের নামই ব্যবসায়ী হিরেন ভদ্র। মিথ্যে! আপনারা সবাই আমাকে মিথ্যে কথা বলছেন। আমার ভালোবাসাকে উপেক্ষা করে মিত্রা কখনোই অন্যের গলায় বড় মল্ল পরিয়ে দিতে পারে না। আপনারা সবাই মিথ্যে বলছেন, মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে নয় সুবোধা, সবটাই সত্যি। তার মানে মিত্রা ডাক্তার দীপেন ভদ্রের বিবাহিতা স্ত্রী। লজ্জা লজ্জা লজ্জা, এ আমার চরম লজ্জা। মায়ের কথা আমার মনে পড়ে না। এই সমাজের এক শয়তান অকালে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমার বাবাকে। স্কুল কলেজের বন্ধু বান্ধবরা সর্বদা করেছে আমাকে অবজ্ঞা। সব বাধা পেরিয়ে যখন মনের মানুষের কাছে এলাম, তখন সেখানেও পেলাম চরম অপমান। এরপর আমি কোথায় গিয়ে মুখ লুকাবো বলতে পারো ঝিনুক? সুবোধা, এর জন্যই তুমি মিত্রাদিকে ক্ষমা করে দাও। ঝিনুক, সুবোধা, কোনো মেয়ে ধর্ষিতা হবার পর সেই এলাকায় সালিশি সভা বসিয়ে ধর্ষণকারীকে মোটা টাকা জরিমানা করে হয়তো তাকে মুক্তি দেওয়া যায়। সুবোধা, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেই মেয়েটার শরীর থেকে যেমন কলঙ্কের দাগ মুছে ফেলা যায় না, ঠিক তেমনি করে আমার শরীর থেকে আজকের এই অপমানের দাগটা তুমি কোনোদিনও মুছে ফেলতে পারবে না। সুবোধা, মেয়েরা অন্যায় করলে ক্ষমা পেয়ে যায়। দজ্জাল গৃহবধূদের হাত থেকে অব্যাহতি পায় নাই সমাজের পুরুষরা। মিথ্যে করে বধূ নির্যাতনের কেস দিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী ননদকে জেল খাটিয়ে ছাড়ে শুধুমাত্র আইন ওদের পক্ষে আছে বলে। ওদের সব অন্যায় অত্যাচার আমাদের হাসি মুখে মেনে নিতে হয়। শান্ত হও সুবোধা, তুমি শান্ত। না, আমি শান্ত হব না। আমাকে শান্ত হতে দিল না অগ্নিমিত্রা।
ওদের মতো মেয়েরাই সমাজের অনেক ক্ষতি করেছে। তাই তো আমার ইচ্ছে করছে অগ্নিমিত্রাকে এমন শাস্তি দিন যা থেকে এই সমাজে ওদের মতো মেয়েরা কোনোদিনও তার ভালোবাসাকে না কাঁদায়। ওদের বুঝিয়ে দেওয়া উচিত। আজকের দিনে প্রতি মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হচ্ছে, আর তার জন্য দায়ী পুরুষরা নয়, ওদের মতো মহিলারাই। চুপ করো, তোমার মুখে জ্ঞানের কথা শুনতে চাই না। জ্ঞানের কথা শোনাতে আমি এখানে আসিনি কাকা বাবু, তবে আজ আপনাদের এখানে এসে যে শিক্ষা আমি পেলাম, তাই আমি এই মুহূর্তে ছুটে যাবো অগ্নিমিত্রার বাড়ি। তার মুখোমুখি দাঁড়িয়ে থেকে আমি জিজ্ঞাসা করবো, তোমরা তো মা দুর্গা চণ্ডী মায়ের জাত, তোমাদের অসীম ক্ষমতা, তাহলে নেই কেন বুকে এতটুকু মমতা? নিজের ঘর করতে গিয়ে তুমি ভাঙলে কেন আমার ঘর? এই মাটিতে জন্ম নিয়ে তোমরা এতটাই স্বার্থপর? চি 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 চি, শত ঠিক তোমাকে। স্বাধীন ভারতবর্ষে থাকার অধিকার তোমার নেই, কারণ তুমি ভারত মাতার লজ্জা। এ দেশে থাকার অধিকার তোমার নেই, কারণ এটা আমাদের সোনার দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সুভদ্রা যে চলে গেল। ওই শয়তানটার জন্য আমার মেয়েটা আজ অসুখী। কে বলেছে আমি অসুখী মা? দেবতার মতো স্বামী পেয়ে আজ আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী। মিত্রা দিদি, দিদি তুমি এলে আর এইমাত্র শুভদা? শুভ মানে? শুভদা এইমাত্র এখানে এসেছিল। না না, তা কি করে সম্ভব? শুভ এখানে কি করে আসবে? আরে সে তো একটা পথ দুর্ঘটনায় মারা গেল না। না, সে মারা যায়নি, সে এখানে এসেছিল। আর তোর বিয়ে হয়ে গেছে শুনে পাগলের মতো তোদের বাড়িতে ছুটে গেছে। কি বলছো মা? তার মানে শুভ বেঁচে আছে? তাতে তোর কি? বাবা চুপ কর, ওই মুখে তুই আমাকে বাবা বলে ডাকবি না। কি সব বলছো তুমি বাবা? আমি তুই একটা কলঙ্কিনী। কি বলে আমি কলঙ্কিনী? বললি না একটু বিষ কিংবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে? সেদিন যদি জানতে পারতাম যে তুই এইভাবে আমার মুখে চুনকালি মাখাবি, তাহলে জন্মানোর সাথে সাথে আঁতুড় ঘরেই তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। কি হয়েছে বলো তো তোমাদের? এভাবে তখন থেকে আমি অপমান করে চলেছো। একটা কথা কিন্তু জেনে রেখো বাবা, তোমরা ছাড়া আমার কিন্তু আর কেউ নেই বাবা। কোথায় যাবো বলো তো এখন আমি? আচ্ছা বলো তো, বলো না কোন পাপের শাস্তি তোমরা আমায় দিচ্ছ? বলো বলো, কোন পাপের শাস্তি দিচ্ছ? পাপ ওই শুভেন্দুর সাথে নোংরামো করার সময় মনে ছিল না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। মানে দীপেনের মতো তোমরাও আমায় সন্দেহ করছো, তাই তো? কিন্তু বিশ্বাস করো বাবা, আর শুভকে আমি ভালোবাসতাম ঠিকই, কিন্তু কোনোদিনও আমি ওর সঙ্গে অন্য কোনো রকম সম্পর্কে লিপ্ত হইনি। আমি একেবারে গঙ্গা জলের মতো পবিত্র। না, তুই পবিত্র নস, তুই একটা কলঙ্কিনী। কলঙ্কিনী, কলঙ্কিনী। বাহ, পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা আজ আমি পেয়ে গেলাম বাবা। কিন্তু বলো বলো, কে সাজালো আমায় কলঙ্কিনী? কারা সাজালো আমায় কলঙ্কিনী? এর জন্য কি দায়ী ওই দীপেন ভদ্রের মতো লোকটা না? আর আমি চুপ করে থাকবো না, প্রতিবাদ করবো, প্রতিবাদ। একটা শয়তানকে টেনে বার করে দাঁড় করাবো এই জনতার আদালতে, তারপর চিৎকার করে বিচার চাইবো। ও গো আম জনতা, তোমরাই বলো আমার মাথায় কলঙ্কিনী বোঝা চাপানোর জন্য দায়ী কি আমি? দীপেন ভদ্রের মতো মানুষেরা। তার আগে তুই এখান থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। মনে করব যাকে আমরা আদর যত্ন দিয়ে এত বড় করে তুলেছিলাম, আমাদের সেই আদরের মেয়ে মারা গেল।
কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না, কোনোদিনও না। তবে তবে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে দিয়ে যাচ্ছি, একদিন না একদিন আমি কিন্তু প্রমাণ করেই ছাড়বো যে যে আমি কলঙ্কিনী নই। দিদি কোথায় যাবে তুমি? জানি না দিদি, জানি না জিনু, কোথায় যাব, কার কাছে যাব, কে দেবে আমাকে বাঁচার ঠিকানা, কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু। তবে তবে যাওয়ার আগে তোদের একটা কথা বলে দিয়ে যাচ্ছি, যদি কোনোদিনও খবর পাস যে আমি মারা গেছি, সেদিন যেন তোরা কেউ আমার জন্য চোখের জল ফেলিস না রে, চোখের জল ফেলিস না। যখন পড়বে না পায়ের চিহ্ন বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াল তোরে এই ঘাটে গো, যখন পড়বে না পায়ের চিহ্ন বাটে, চোখে দেব বেচাকে মিটে দেব, মিটে দেব না দিনা, বন্ধ হবে আনাগোনাই হাটে, আপনা নাই বামনি রাখলে, তারার পানে চেয়েছে নাই বায়ায় ডাকলে, ডুবে না পায়ের চিহ্ন বাটে। দিদি, দিদি, দিদি যেও না। মিত্রা, মিত্রা যাস না, মা যাস না, ফিরে আয়, মা ফিরে আয়। ওগো ওগো ভিতরে চলে গেল, ওকে তুমি ফিরে আনো, ওকে তুমি ফিরে আনো, ফিরে আনো। কাকে তুমি ফিরিয়ে আনতে বলছো অনুরাধা? ওর সাথে আমাদের কিসের সম্পর্ক? বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তবে না 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 না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা আমার হীরাপুরের বাসিন্দা, তোমাদের ভালো মন্দের খোঁজ রাখার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমার। তাছাড়া তোমাদের মেয়ে অগ্নিমিত্রের সঙ্গে তোমরা আমার বিয়ে দাওনি, তা নিয়ে কিন্তু কোনো ক্ষোভ আমার নেই, কারণ আমি জানি যে প্রত্যেকটা সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের বাবা মাদেরই হয়। না 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 কাকিমা, না, দয়া করে বাবু বলে আমাকে তুমি ছোট করো না। আমার বিশ্বনাথ কাকা মেয়ের বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে এসেছে, একে আমি কেমন করে মেনে নেব? আহারে, মেয়েটার সঙ্গে বাবাটা দেখা পর্যন্ত ওরা করতে দেয়নি, এই যে কত বড় লজ্জার। সেই যখন থেকে আমি ঘটনাটা শুনেছি, আমি 3-4 ঘন্টা শুধু হাউ হাউ করে কেঁদেছি আর ভেবেছি মানুষ কেমন করে এত স্বার্থপর হয় কাকিমা, কেমন করে। আমার কি নতুন খেলা খেলতে এসেছেন বিলাস বর্মন? না না কাকিমা, না, আমি কোনো খেলা খেলতে আসিনি। আমার এলাকার মানুষ আমার বিশ্বনাথ কাকা মেয়ের বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে এসেছে, এই এলাকার যুব নেতা হয়ে আমি কিন্তু এটা সহজে মেনে নেব না। ওরা আমার মেয়েকে কলঙ্কিনী অপবাদ দিয়েছে। কলঙ্কিনী? একটা রূপে লক্ষ্মী গুণের সরস্বতী মেয়ে, সে কিনা কলঙ্কিনী? ছি 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 ছি।